আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা? সবাইকে আবারও স্বাগতম আমাদের জিকের আন্তর্জাতিক বিষয়াবলী ক্লাসে। আসলে তোমাদের জন্য আসলে এটা একটা দুঃখের খবর বা সম্ভাবনার খবর, যেটাই বলি না কেন, যে হঠাৎ করে শেষ মোমেন্টে এসে তোমাদের আন্তর্জাতিক বিষয়াবলী অ্যাড করা হয়েছে। তো এটা নিয়ে সবাই অনেক বেশি প্যানিক করতেছে যে ভাইয়া আসলে আন্তর্জাতিক থেকে কি পড়বো বা কতটুকু পড়বো, কয়টা প্রশ্ন আসবে ইত্যাদি অনেক ধরনের জল্পনা কল্পনা করছো তোমরা। তো আমি তোমাদেরকে একটু সুন্দরভাবে তোমাদেরকে একটু ঠান্ডা করতে চাই, যেটা হলো যে আন্তর্জাতিক বিষয়াবলী কিন্তু এর আগে 2017-র আগে যে মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো হয়েছে ওখানেও কিন্তু তোমার আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসতো। তো তখন যে প্রশ্নগুলো আসতো ওই প্রশ্নগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে তোমাদেরকে একটা সুন্দর একটা গাইডলাইন দিয়ে দিয়েছি অলরেডি। তো তোমরা যারা গাইডলাইনটা দেখছো তারা অবশ্যই জানো যে আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসলেও খুবই কিছু সংক্ষিপ্ত সিলেক্টিভ টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। সব তোমার একদম বিস্তারিত যে বিসিএস এর মতো যে আন্তর্জাতিক আছে ওরকম কিন্তু সব টপিক থেকে প্রশ্ন আসে না। এখন তোমার জিকেতে মার্কস কত? জিকেতে মার্কস কিন্তু 10। কোনো টপিক কি কমছে? না, কোনো টপিক কিন্তু কমে নাই। বাংলাদেশ বিষয় বলে কিন্তু আছে, তার সাথে তোমার কিন্তু আন্তর্জাতিক অ্যাড হয়েছে। এবং তোমরা অবশ্যই জানো যে এই 2024 সালে একটা বড় একটা সাম্প্রতিক ঘটনা ঘটছে, যেটা হচ্ছে বাংলাদেশের নতুন একটা স্বাধীনতা আসছে। সো এখান থেকে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা অবশ্যই অবশ্যই আছে। এখন এখান থেকে তো প্রশ্ন আসবে, তাহলে আমাদের বাংলাদেশ বিষয়াবলীও আছে এবং সাথে কি হলো আন্তর্জাতিক অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 10টা প্রশ্নের মধ্যে আমি আর কত ডিভাইড করব? তাহলে আমি ধরলাম 5টা তোমার বাংলাদেশ বিষয়াবলী থেকে, বাকি ধরো তোমার 2 থেকে 3টা সর্বোচ্চ থাকবে আন্তর্জাতিক থেকে, আর 1 থেকে 2টা থাকবে তোমার সাম্প্রতিক থেকে। ঠিক আছে, আমরা কোনো কথা না বাড়াই ক্লাসে চলে যাই। প্রথমে দেখো আমরা একটা সুন্দর করে সাজায় খুবই সংক্ষিপ্ত কিছু পড়াইছি। ঠিক আছে, আর আমি তোমাদেরকে খুবই সংক্ষিপ্ত করে পড়াবো, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো না জানলেই না, এগুলো না জেনে তোমার পরীক্ষা হলে যাওয়া উচিত না, এরকম কিছু টপিক আমি তোমাকে পড়াবো। আর তোমাকে কিছু টপিক আমি পড়তে বলবো। ঠিক আছে, যেই টপিকটা তোমরা নেক্সটে যে কোনো বই বা অন্যান্য যেটা তোমরা ফলো করতেছো বা যে কোচিংয়ে আসো না কেন, যেটাই তোমাকে প্রোভাইড করছো ওটা তোমরা পড়তে পারো, বাট এই টপিকগুলো তোমরা না জেনে পরীক্ষার হলে যাবা না। ঠিক আছে, আমরা সামনে আগাই। দেখো, আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে গেলে প্রথমে আমাদের বিশ্ব পরিচিতি লাগবে, তাই না? তাহলে বিশ্ব পরিচিতিতে সর্বপ্রথমে দেখো আমরা মানচিত্র পড়ি, তাই না? মানচিত্রতে দেখো পাশে দেখতে পাচ্ছ, এটা মানচিত্রকে আমরা গ্লোব আকারে পড়ছি না, গ্লোবটাকে যদি আমি কেটে দেই তাহলে কিন্তু এরকম আসে, এই পাশটা কিন্তু ওইটার সাথে যুক্ত অবস্থায় আছে, তাই কি না? তাহলে দেখো এই যে এই জায়গাটা, এটা পৃথিবীর মানচিত্র। মানচিত্রের মধ্যে আমরা দেখতে পাই মহাদেশ 7টা এবং মহাসাগর কিন্তু 5টা। এটা কিন্তু সবাই কনফিউজ করে ফেলে, যে আমিও কিছুদিন আগেও কনফিউজ করতাম যে আসলে মহাসাগরও মনে হয় 7টা, মহাদেশ মনে হয় 5টা, এরকম। কিন্তু তোমরা কনফিউজ করবে না, দেখো মহাদেশ আছে 7টা, মহাসাগর আছে 5টা। এখন দেখো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ সবচেয়ে বড় যে স্থল এরিয়াটা আছে এটা তোমার দেশ, তাই কি না? এটা এশিয়া। এরপরে দেখো আছে আফ্রিকা, তারপর আছে দেখো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপর আছে দেখো এই যে নিচের দিকে দেখো অ্যান্টার্কটিকা, তারপরে আর কি আছে? তারপরে আছে দেখো এই যে ইউরোপ, তারপর আছে তোমার অস্ট্রেলিয়া। ওকে, দেখো এগুলো আমাদের 7টা মহাদেশ, তাই কি না? 7টা মহাদেশ। আর মহাসাগর 5টা, কোনটা কোনটা? দেখো এই মানচিত্রেই দেখো এখানেই আছে। এই দেখো এখানে ইন্ডিয়ান ওশান, যার বাংলা ভারত মহাসাগর। তারপরে প্যাসিফিক ওশান, শব্দটা পিস থেকে আসছে, পিস মানে শান্তি বা শান্ত, সো প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর। তারপর দেখো প্যাসিফিকটা এই পাশেও আছে এই পাশেও আছে। আসলে কি পৃথিবীটা কিন্তু গোল, তাই কি না? মানচিত্র আমরা যখন গ্লোব দেখি তখন তার এই জিনিসটা ভাঁজ করে ওই পিছনের দিকে একসাথে হয়েছে। সো এই জিনিসটা প্রশান্ত মহাসাগর। তারপর আছে তোমার আটলান্টিক মহাসাগর। তারপর আছে দেখো সাউদার্ন ওশান, যেটা বলা তোমার দক্ষিণ মহাসাগর। তারপর আছে তোমার আর্কটিক ওশান। ওকে, তাহলে দেখো এখানে যে আমি সাজাইছি এই জিনিসটা কিন্তু তোমার আয়তন অনুযায়ী না। আয়তনে সবচেয়ে বড় মহাদেশ কোনটা যদি এরকম প্রশ্ন আসে, তখন তুমি অ্যান্সার করবে তোমার এশিয়া। আর আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম যে মহাদেশটা আছে সেটা কিন্তু অস্ট্রেলিয়া। ওকে, তাহলে আমরা নেক্সট আগাই। এই যে আমি তোমাদের 5টা মহাসাগর সম্পর্কে বললাম, এখানেও দেখো আয়তনে সবচেয়ে বড় মহাসাগর কিন্তু প্রশান্ত মহাসাগর, আর সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক মহাসাগর। ওকে, তাহলে এখন আমরা বিস্তারিত ভিতরে ঢুকি। ঠিক আছে, ভিতরে ঢুকবো বলতে আমরা দেশ এবং জল, দুইটা জিনিস আমরা বললাম না, সাগর আর দেশ। তো এই দুইটা সম্পর্কে একটু ডিটেলস যাবো আর কি,
খুব বেশি ডিটেলসে যাব না, প্রত্যেকটা দেশ সম্পর্কে কিন্তু আমরা এখন পড়তে যাব না, কারণ আমাদের অত মার্কসের ডিস্ট্রিবিউশনও নেই, অত সময়ও নেই, ঠিক আছে। তাহলে আমরা কিছু কিছু বিশেষ তথ্য জানবো। দেখো প্রথমে হচ্ছে দেশ সমাচার লিখে রাখছি আমি। দেখো এখানে পৃথিবীতে মোট দেশ আছে কয়টা। প্রথমে তো আমরা মহাদেশ পড়লাম, মহাদেশ আছে 7টা। দেশ কয়টা আছে? দেশ আছে হচ্ছে তোমার 195টা। 195টা স্বাধীন দেশ। ওকে, স্বাধীন দেশের মধ্যে দেখো দেশ সংখ্যা কিন্তু আরও আছে, বাট স্বাধীন দেশ হচ্ছে 195টা। তার ভিতরে দেখো আমরা জানি যে যে কোনো দেশ স্বাধীন হওয়ার পরে তাদের একটা টার্গেট থাকে, তারা হচ্ছে জাতিসংঘের সদস্য হবে, তাই কিনা। বাংলাদেশ যদি 1971 সালে স্বাধীন হয়, তারপরে কিন্তু 1974 সালে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের মানে সদস্যপদ লাভ করে ফেলে। তো এরকমই জাতিসংঘের সদস্য আছে 195টা দেশের মধ্যে 193টা দেশই জাতিসংঘের সদস্য। তাহলে এই যে 193টা দেশ জাতিসংঘের সদস্য, এই 193 দেশ কোনটা? 193তম দেশটা কোনটা? আবার দেখো মোট দেশ যে 195টা, সর্বশেষ স্বাধীন দেশ কোনটা? তো এরকম যদি তোমার প্রশ্ন আসে সর্বশেষ স্বাধীন দেশ বা সর্বশেষ জাতিসংঘের সদস্য দেশ কোনটা, তখন তোমার অ্যান্সার করতে হবে দক্ষিণ সুদান। এই দেশটা 2011 সালে স্বাধীন হয়েছে, ঠিক আছে। সালটা একটু মাথায় রাখো, 2011 সালে দক্ষিণ সুদান মানে জুলাই মাসের দিকে স্বাধীন হয়, অ্যান্ড দেন স্বাধীন হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যে আর কি জাতিসংঘের সদস্যপদ লাভ করে ফেলে। ওকে, এবার আসো দেখো এই যে আমরা ম্যাপ যে পড়তেছিলাম, এখানে দেখো এই যে এশিয়া, তারপরে দেখো আফ্রিকা, ইউরোপ, এরকম দেশগুলো আছে না। তো দুইটা মহাদেশের মাঝখানে মাঝে মাঝে একটা দেশ পড়ে যায়, ঠিক আছে। যেমন দেখো এই যে এই জায়গাতে আছে, তারপরে দেখো এই যে ইউরোপ বা এশিয়া, এই দুইটার মাঝখানে আছে। তো এরকম কিছু দেশ আছে যেগুলো হচ্ছে তোমার সীমান্তবর্তী, মানে হচ্ছে দুইটা মহাদেশের মধ্যে পড়ছে, একটা দেশই দুইটা মহাদেশের মধ্যে পড়ছে। এরকম কি কি আছে দেখো, যে এরকম আছে হচ্ছে তোমার তুরস্ক, আর হচ্ছে রাশিয়া, আরেকটা আছে সেটা লিখে নাও, সেটা হচ্ছে মিশর। ওকে, তাহলে তুরস্ক, রাশিয়া আর হচ্ছে মিশর, এরা কি করছে? এরা হচ্ছে তোমার একটা দেশ যেটা কিনা দুইটা মহাদেশের মধ্যে পড়ছে। ওকে, তাহলে আসো দেখো তুরস্ক আর রাশিয়া এই জিনিসটা, এই মানে রাশিয়ার পাশেই কিন্তু একদম তুরস্ক, তাই না? তাহলে রাশিয়া এবং হচ্ছে তুরস্ক এরা কিন্তু হচ্ছে ইউরোপ আর এশিয়া এই দুইটা মহাদেশের মাঝে অবস্থিত। ওকে, তাহলে ইউরোপ আর এশিয়ার মাঝখানে কে আছে? ইউরোপ আর এশিয়ার মাঝখানে হচ্ছে তোমার তুরস্ক আর হচ্ছে রাশিয়া। আর মিশর কার কার মাঝে? মিশর হচ্ছে আফ্রিকা আর হচ্ছে এশিয়ার মাঝে। এতটুকু ক্লিয়ার? এখন এতটুকু যদি ক্লিয়ার থাকো, তাহলে তোমাকে আমি আরেকটু ডিপে নিয়ে যাব। সেটা হচ্ছে দেখো তুরস্ক আর রাশিয়া। তুরস্ক কিন্তু হচ্ছে এমন একটা দেশ যেটা কিনা দুই মহাদেশে অবস্থিত, এবং তুরস্কের মধ্যে একটা শহর আছে যেই শহরটা দুই মহাদেশের মধ্যে অবস্থিত। এই শহরটার নাম হচ্ছে ইস্তানবুল বা ইস্তাম্বুলও বলে, ঠিক আছে। এই শহরটা কিন্তু দুইটা মহাদেশের মধ্যে অবস্থিত। কোন কোন মহাদেশ? এটা হচ্ছে একটা ইউরোপ, একটা হচ্ছে এশিয়া। তাহলে এই যে ইস্তানবুলের কিছু প্রাচীন নাম আছে, যেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পড়বো, যে সভ্যতা যখন পড়বো তখন দেখবা যে এই ইস্তানবুল এবং হচ্ছে যে মানে ইরাক, ইরান, সিরিয়া বা মিশর, এই সবগুলো কিন্তু দেখা যায় বিভিন্ন প্রাচীন আমল থেকে আসে। যেমন আমরা বাংলাদেশ পড়ার সময় পড়ছিলাম না, বাংলাদেশে একটা প্রাচীন ইতিহাস আছে, সো সারা বিশ্বেরও কিন্তু প্রাচীন ইতিহাস আছে। তো ওই দিক থেকে দেখো ইস্তানবুলের একটা আগের নাম ছিল, ইস্তানবুলের আগের নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল। ঠিক আছে, কনস্ট্যান্টিনোপল। এটা যখন আমরা বাইজেন্টাইন নামে একটা সভ্যতা ছিল, ওই সভ্যতাটা পড়াবো, তখন তোমরা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। এই যে দেখো মিশরটা ছিল হচ্ছে আফ্রিকা আর এশিয়ার মাঝে, তাই না? এই মিশরের মধ্যে, মিশরের মাঝখান দিয়ে তোমার একটা চ্যানেল বা একটা খালের মতো জিনিস গেছে, ঠিক আছে। মানে চ্যানেল বলতে এটা হচ্ছে, খাল বলতে মানুষের তৈরি। এখন খাল কী জিনিস, প্রণালী কী জিনিস, আমরা একটু পরে আসবো, তখন তোমরা ক্লিয়ার হবা। এই যে এখন শুধু মাথায় রাখো যে মিশরের মাঝখান দিয়ে একটা খাল গেছে, যেটা হচ্ছে মিশরকে দুই ভাগে ভাগ করে ফেলছে। একটা ভাগ হচ্ছে তোমার এশিয়ার মধ্যে পড়ছে, আর একটা ভাগ পড়ছে আফ্রিকার মধ্যে। এই খালটা হচ্ছে সুয়েজ খাল। ওকে, তাহলে সুয়েজ খাল যখন পড়লাম, সাথে আরেকটা খাল মনে রাখো, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে বড় আর হচ্ছে নাম করা, সেটা হচ্ছে পানামা খাল। ওকে, তা সেটা মাথায় রাখো। সুয়েজ খাল কী করলো? সুয়েজ খাল তোমার কিন্তু হচ্ছে এই যে মিশরকে আলাদা করলো, তাই না?
মিশরকে আলাদা করছে। খালের কাজ কি তোমাকে যদি আমি সংক্ষেপে একটু বলি, খাল বা হচ্ছে প্রণালী যে আমরা পড়ি, এই জিনিসটা একটু দেখো। দেখো এই যে এটা একটা দেশ, এই যে এটা একটা দেশ, এটা কি, এটা হচ্ছে তোমার মহাসাগর বা নদী বা জলপথ আর কি, মোট কথা এটা হচ্ছে জলপথ। হুম তাহলে দেখো এই যে দুইটা দেশকে একটা জলপথ কিন্তু পৃথক করতেছে, প্লাস এই যে দুইটা জলরাশি কিন্তু আবার একত্রিত হচ্ছে। তো এই মাঝখান দিয়ে এই জিনিসটা, এটাই হচ্ছে তোমার প্রণালী, যেটা হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হয়। আর যখন আমরা খাল বলছি তার মানে হচ্ছে আমরা মানুষ্যভাবে, মানে এই জিনিসটা নিজেরাই খনন করে তৈরি করছি, ওটা হচ্ছে খাল। ওকে, তাহলে এই যে সুয়েজ খাল যেটা বললাম, এটা কিন্তু দুইটা সাগরকে একসাথে করছে, মিশরকে ডিভাইড করে দুইটা সাগরকে একসাথে করছে। কোনটা কোনটা? একটা হচ্ছে তোমার লোহিত সাগর, আর একটা হচ্ছে ভূমধ্য সাগর। ওকে, তাহলে সুয়েজ খাল কাকে কাকে আলাদা মানে সংযুক্ত করছে, সেটা হচ্ছে লোহিত সাগর আর হচ্ছে ভূমধ্য সাগর। আর আরেকটা যে বললাম তোমাকে, পানামা খাল, পানামা খালটা কিন্তু তোমার আটলান্টিক মহাসাগর এবং হচ্ছে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরকে কিন্তু একসাথে করছে। ওকে, জাস্ট এইটুকু মাথায় রাখো, একটু পরে আমরা আবার পড়ব। এবার আসো হচ্ছে দেশ সমাচারই পড়তেছি। এখন দেখো সবচেয়ে বড় দেশ আছে, সবচেয়ে বড় দেশ কোনটা? সবচেয়ে বড় দেশ হচ্ছে তোমার রাশিয়া আয়তনে, তাই না? কিন্তু রাশিয়া যদি আয়তনে বড় দেশ হলেও চীন একটা দেশ আছে, যেটা হচ্ছে এশিয়ার আমাদের পার্শ্ববর্তী আর কি দেশ, পার্শ্ববর্তী ভারতের পাশে আর কি। এই চীনের কিন্তু সীমানাটা এত বেশি যে সীমানার সাথে সবচেয়ে বেশি পরিমাণ দেশের তোমার হচ্ছে সীমান্ত আছে। তো এখানে বাক্যটা একটু অদ্ভুত লাগতে পারে, এখান থেকে প্রশ্ন আসবে কীভাবে যে সবচেয়ে বেশি সীমান্ত আছে কোন দেশের, বা পৃথিবীর কোন দেশের সাথে বেশি দেশের সীমান্ত আছে? এটা হচ্ছে তোমার চীন। এই চীনের সাথে প্রায় 14টা দেশের সীমানা আছে। দেখো আমাদের বাংলাদেশের সীমানা আছে কয়টা দেশের সাথে? অনলি কিন্তু দুইটা, কি কি? ভারত আর হচ্ছে মিয়ানমার। চীনের কয়টা দেশের সাথে সীমান্ত আছে? 14টা দেশের সাথে। ওকে, আয়তনে বৃহত্তম দেশ কোনটা? রাশিয়া। ওই যে আমাদের এশিয়া মহাদেশের উপরের দিকে যে বিরাট এরিয়াটা দেখতেছিলে, ওটা হচ্ছে রাশিয়া। এবং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম হচ্ছে ভারত। এখানে তথ্যটা একটু ভ্যারিয়েবল থাকতে পারে, ভারত না চীন, তোমরা একটু দেখে নিবে, আমাকে জানাবা। এবার দেখো হচ্ছে ক্ষুদ্রতম দেশ, আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে তোমার ভ্যাটিকান সিটি। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। কারণ ভ্যাটিকান সিটি এটা হচ্ছে একটা দেশের রাজধানী, তার মধ্যে অবস্থিত একটা দেশ। মানে জিনিসটা কেমন হয়ে গেল না? এটা হচ্ছে দেখো একটা দেশ, তার ভিতরে দেখো এটা একটা রাজধানী, তার ভিতরে হচ্ছে তোমার এই ভ্যাটিকান সিটি। এটা অনেক ছোট্ট একটা শহর, মানে শহরের থেকেও ছোট, কিন্তু এটা একটা দেশ, স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশ যিনি চালায়, যিনি প্রধান, তাকে বলা হয় হচ্ছে পোপ। এরা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান ধর্মী, ঠিক আছে? ক্যাথলিক খ্রিস্টান, এবং এদের প্রধান হচ্ছে পোপ। ধর্মীয় গুরু প্লাস হচ্ছে দেশের সবচেয়ে বড় নীতি নির্ধারক যিনি, তাকে বলা হয় হচ্ছে পোপ। এবং বর্তমানে ভ্যাটিকান সিটির পোপ আছে হচ্ছেন পোপ ফ্রান্সিস। নামটা একটু মাথায় রাখবা, ভ্যাটিকান সিটির বর্তমান পোপের নাম হচ্ছে পোপ ফ্রান্সিস। তিনি 2013 থেকে আছেন, 2013 থেকে স্টিল এখনও তিনি ভ্যাটিকান সিটি শাসন করতেছেন। তিনি হচ্ছেন ভ্যাটিকান সিটির পোপ। ওকে, দেখো আমি যে বললাম একটু আগে যে একটা দেশের রাজধানীর মধ্যে আরেকটা দেশ, তাই না? এই দেশটা কোনটা? এই দেশটা হচ্ছে তোমার ইতালি। এবং এই রাজধানীর নাম কি? ইতালির রাজধানী রোম। এই ইতালির রাজধানী রোমের মধ্যে কিন্তু তোমার এই ভ্যাটিকান সিটির অবস্থান। তাহলে দেখো একটা দেশ তো আছেই, তার মাঝখানে আরেকটা দেশ ঢুকছে। তাহলে যখন আমি এই ইতালির মানচিত্রটা আঁকবো, তখন কিন্তু আমার ভ্যাটিকান সিটিকে বাদ দিয়ে দেখাইতে হবে না? যখন তুমি বাদ দিয়ে দেখাবো তখন দেখতে কীরকম লাগবে? এরকম লাগবে না? দেখো যে এরকম, তাই কি না? তাহলে একটা ছিদ্র দেখা গেল না? এই জন্য ইতালিকে বলা হয় কিন্তু তোমার ছিদ্রায়িত দেশ। তাহলে এখান থেকে আমরা একটা তথ্য পাইলাম, ছিদ্রায়িত দেশ কোনটা? ছিদ্রায়িত দেশ হচ্ছে ইতালি। ওকে,
এবার আসে হচ্ছে মুসলিম দেশ। আমরা যেহেতু হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে থাকি, সেই তথ্যটা একটু ইম্পর্টেন্ট। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ আয়তনের দিক থেকে হচ্ছে কাজাখস্তান এবং জনসংখ্যায় হচ্ছে ইন্দোনেশিয়া। জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি পরিমাণে মুসলিম পাওয়া যায় হচ্ছে ইন্দোনেশিয়ায়। এবং ইন্দোনেশিয়া সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া একটা দ্বীপরাষ্ট্র। দ্বীপরাষ্ট্র মানে অনেকগুলো দ্বীপ মিলে, সবগুলো একসাথে মিলে হচ্ছে একটা রাষ্ট্র গঠন করে, সেটা হচ্ছে দ্বীপরাষ্ট্র। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দ্বীপ আছে কিন্তু ইন্দোনেশিয়ায়। সবচেয়ে বেশি বলতে তোমরা আইডিয়া করতে পারবা কয়টা দ্বীপ আছে? দেখো, সবচেয়ে বেশি বলতে প্রায় 17,000। একটা দুইটা না, 1,000 2,000 না, প্রায় 17,000-এর মতো দ্বীপ আছে এই ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি? ইন্দোনেশিয়ার রাজধানীর নাম হচ্ছে জাকার্তা। এটা কিন্তু বর্তমান রাজধানী, বাট ওরা পরিকল্পনা করতেছে ইন ফিউচার রাজধানী তারা চেঞ্জ করবে। সো এই তথ্যটা একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 2019 সালে সিদ্ধান্ত নিয়ে ফেলছে অ্যান্ড 24 সালের মধ্যে কার্যকর হওয়ার কথা। তো এই জিনিসটা একটা সাম্প্রতিকও ধরা যায়, আবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট তথ্য যে একটা দেশের রাজধানীর নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বর্তমান পর্যন্ত আছে। যদি প্রশ্ন আসে এখন রাজধানী কি, তখন কিন্তু তোমরা জাকার্তাই অ্যান্সার করবা। বাট যদি বলা হয় ভবিষ্যৎ রাজধানী কোনটা, তখন একটা টুইস্ট আছে। ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। ঠিক আছে, নুসান্তারা। তো ইন্দোনেশিয়ার ভবিষ্যৎ রাজধানীর নাম হচ্ছে নুসান্তারা। ওকে, এবার দেখো হচ্ছে মুসলিম দেশ যেহেতু পড়তেছি, বৃহত্তম পড়লাম, তাহলে এবার ক্ষুদ্রতম পড়ে ফেলে। ক্ষুদ্রতম মুসলিম দেশ হচ্ছে মালদ্বীপ। এটা আয়তনেও জনসংখ্যাতেও, এবং প্রায় দেখা যায় প্রায় 100% মানুষই হচ্ছে মুসলিম মালদ্বীপের। ওকে, এরপরে আরেকটা দেশ সম্পর্কে ইম্পর্টেন্ট তথ্য, এটা হচ্ছে চিলি। চিলি দেখো, চিলি মানে কি? চিলি মানে হচ্ছে মরিচ। মরিচ দেখতে কেমন? এরকম না? তো চিলি হচ্ছে সবচেয়ে সরু দেশ। ঠিক আছে, আরেকটা দেখো, এটা হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি, এবং সিঙ্গাপুর একটা মানে পুরোপুরি শহর, ওখানে কিন্তু কোনো গ্রাম পাবা না। সেই জন্য হচ্ছে সিঙ্গাপুরকে বলা হয় তোমার নগর রাষ্ট্র। তাহলে দেশ সম্পর্কে আমাদের তথ্য মোটামুটি ক্লিয়ার। এরপরে আমরা দেখো একটু জল সংক্রান্তিতে চলে যাব। তার আগে বাংলাদেশ সম্পর্কে তথ্যটা দিয়ে নিই। আমরা তো এত দেশ জানলাম যে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটা, সবচেয়ে ছোট দেশ কোনটা। তারপরে আমরা জানলাম হচ্ছে মুসলিম দেশের মধ্যে আয়তনে বড় কোনটা, ছোট কোনটা। তাহলে বাংলাদেশের বর্তমান অবস্থান কি আছে পৃথিবীর মধ্যে? বাংলাদেশ হচ্ছে এই যে 195টা স্বাধীন দেশ, তার মধ্যে আয়তনে 90তম। ঠিক আছে, মানে ছোটই বলা যায়। এবং জনসংখ্যার দিক থেকে কিন্তু বিশ্বে 8ম। ছোটোবেলায় আমরা পড়ছিলাম হচ্ছে 90তম আর 9ম, বাট একটু চেঞ্জ হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা কিন্তু বাড়তেইছে। তো বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় 17 কোটির মতো। ঠিক আছে, জনসংখ্যা যে কাউন্ট করে, কী দিয়ে কাউন্ট করে জানো তোমরা? জনসংখ্যা কাউন্ট করা হয় কিন্তু আদমশুমারির মাধ্যমে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এ পর্যন্ত কয়টা আদমশুমারি হয়েছে? তোমরা যদি নাও জানো, আমি অ্যান্সার করে দিচ্ছি। বাংলাদেশে এ পর্যন্ত আদমশুমারি হয়েছে 6টা। ঠিক আছে, আদমশুমারি হয় 10 বছর পর পর। প্রথম আদমশুমারি হয়েছিল হচ্ছে 1974 সালে। 1974 সালে প্রথম হইলো। তাহলে দেখো, তুমি যদি এখন টিপিক্যালি কাউন্ট করো যে 74-এর পরে 84, তারপরে 94, তারপরে 2004, তারপরে 2014, তারপর 2024, এই বছর হওয়ার কথা। বাট না, আমাদের লাস্ট যে আদমশুমারি সেটা হয়েছে 2022-এ। এখন বলবো তাহলে তো ভাই হিসাব মিলল না। তার হিসাবটা আমি দেখাচ্ছি। এই যে 1974-এ প্রথম হওয়ার পরে দ্বিতীয়টাই হয়েছে তোমার 1981-তে, তারপরে 91, তারপরে 2001, তারপরে হচ্ছে 11, এবং দেন লাস্ট 2022। ওকে, তাহলে বাংলাদেশের 6টা এ পর্যন্ত আদমশুমারি হয়েছে, এবং লাস্ট আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা মোটামুটি প্রায় তোমার হচ্ছে 17 কোটির মতো, মানে 16,98,00,000 সামথিং আসছিল। সো 98 লাখ এতদিনে পার হয়ে গেছে, তো 17 কোটির মতোই ধরো। ওকে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা যদি আসে প্রায় 17 কোটি দাগাই দেবা। তোমাকে একদম ডিটেলসে যে সংখ্যাটা আছে, যে এত কোটি, এত লাখ, এত হাজার, এতজন, এই জিনিসটা মনে রাখতে হবে না।
এমনি মাথা ব্লক করো না, কারণ তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে এত কিছু মাথায় নিয়ে পরীক্ষা হলে যাবা, তোমাকে দেখবে সবচেয়ে ইজি ইজি প্রশ্নগুলাই দিবে, বাট তুমি মনে করতে পারতেছো না। এবং তোমাদের কাজ হবে আল্লাহর কাছে দোয়া করা, তোমাদের যে সৃষ্টিকর্তা আছে তার কাছে দোয়া করবা যে যেন সঠিক সময় সঠিক জিনিসটা তোমার মাথায় মনে করায় দেয়, ঠিক আছে? দেখা এমনও তো হইতে পারে, দেখো তুমি কিন্তু অধ্যায় পড়ছো কয়টা, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজিতে অধ্যায় আছে কয়টা? টোটাল অধ্যায়ের সংখ্যা কিন্তু 55টা। 55টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 75টা। এখন তুমি যদি এখন ঐকিক নিয়মেও ভাগ করে ফেলো, দেখো একটা অধ্যায় থেকে কিন্তু 3টার বেশি প্রশ্ন আসার সুযোগ নাই, তাই কি না? বাট দেখা যায় যে কিছু কিছু অধ্যায় আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন তোমার কেমিস্ট্রিতে অর্গানিক আছে, তারপরে হচ্ছে জুওলজিতে চলে যাও, রক্ত চ্যাপ্টার আছে, পরিপাক আছে, তো এগুলো থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন হয়। তো এখন বেশি বেশি প্রশ্ন দিতে গেলে কি করতে হবে? আমার 2-1টা অধ্যায় কিন্তু বাদও দিতে হবে, তাই কি না? প্রশ্নকর্তার, তোমার না, ঠিক আছে? প্রশ্নকর্তা 2-1টা অধ্যায় বাদও দিবেন। তাহলে তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে ওই অধ্যায়ের, প্রত্যেকটা অধ্যায়ের সবচেয়ে কোর যে তথ্যগুলো আছে ওইগুলো মাথায় নিয়ে এক্সাম হলে যাওয়া। অ্যান্ড দেখা যায় যে 55টা অধ্যায় তুমি পড়ে গেছো, একটা অধ্যায় থেকে একটা প্রশ্নই আসছে, বাট তোমার ওই লাইনটা বাদে অধ্যায়ের সব কিছু মনে আছে, এমনও তো হইতে পারে। আবার এমনও একটা সিনারিও হইতে পারে যে তোমার শুধুমাত্র ওই লাইনটাই মনে আছে এবং ওই লাইনটাই প্রশ্ন আসছে, সেটা কিন্তু ভাগ্য। এই জন্য তোমার হচ্ছে দোয়া করতে হবে বেশি বেশি, যেন সঠিক সময় সঠিক জিনিস মনে পড়ে, অ্যান্ড পড়াশোনা তোমরা চালায় যাও, ঠিক আছে? আচ্ছা, পড়াশোনার বাইরে চলে গেছিলাম, এখন পড়াশোনায় ফেরত আসি। দেখো আমরা হচ্ছে দেশ সম্পর্কে একটু জানলাম, এখন জানবো হচ্ছে জল সংক্রান্ত, মানে হচ্ছে স্থলভাগ পড়লাম, এখন জলভাগ পড়ি। ওকে, দেখো জলভাগের মধ্যে সবচেয়ে বৃহত্তম নদী কোনটা? এখানে কিন্তু 2 ধরনের প্রশ্ন আছে, একটু সাবধানে অ্যান্সার করবে। একটা হচ্ছে বৃহত্তম নদী, একটা হচ্ছে দীর্ঘতম নদী। ওকে, বৃহত্তম নদীটা হচ্ছে তোমার অ্যামাজন, যেটা হচ্ছে অ্যামাজন জঙ্গল বা অ্যামাজন যে বন আছে সেখানে। আর একটা দীর্ঘতম যেটা নদী সেটা হচ্ছে নীল নদ, যেটা মিশরে, ঠিক আছে? এই মিশরকে কিন্তু নীল নদের দান হিসাবেও আখ্যা দেয় একজন হচ্ছে ইতিহাসবিদ, ইতিহাসের জনক যাকে বলি, তিনি হচ্ছেন হিরোডোটাস। তিনি কিন্তু মিশরকে নীল নদের দানও বলছেন। ওকে, অ্যামাজনের একটা উপাধি আছে যেটা তোমরা হচ্ছে বইয়ে হয়তো পড়ছো, তোমাদের বোটানিতে মেবি পড়ছো তোমরা। অ্যামাজনকে বলা হয় কিন্তু পৃথিবীর ফুসফুস। তাহলে এই নদীটাকে কি বলবো? পৃথিবীর ফুসফুসের নদী। তাহলে তোমাকে যদি এভাবে প্রশ্ন দেয় পৃথিবীর ফুসফুসের নদী কোনটা, তখন তুমি কি অ্যান্সার করবা? সেটা হচ্ছে অ্যামাজন। ওকে, দীর্ঘতম কোনটা? দীর্ঘতম হচ্ছে নীলনদ। এরপরে হ্রদ। হ্রদ মানে কি? হ্রদ মানে হচ্ছে চারিদিকে আসলে স্থল বেষ্টিত থাকবে, অ্যান্ড এটার সাথে ডিরেক্ট তোমার হচ্ছে সাগরের কোনো কানেকশন থাকবে না। বিভিন্ন নদী আসতে পারে, বাট সাগরের কোনো কানেকশন থাকবে না। এই জায়গাগুলোকে বলা হয় তোমার হচ্ছে হ্রদ। এবং হ্রদের মধ্যে সবচেয়ে বড় হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর। কারণ আমি সাগরের সাথে কানেকশন নাই, তারপরে কিন্তু সাগর বলতেছি কেন? কারণ কাস্পিয়ান সাগরের পানি হচ্ছে লবণাক্ত। ওকে, তাহলে সবচেয়ে বৃহত্তম হ্রদ কোনটা? সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। এবং সবচেয়ে গভীরতম হ্রদ কোনটা? সবচেয়ে গভীরতম হচ্ছে বৈকাল হ্রদ। বৈকাল হ্রদ কিন্তু আবার হচ্ছে মিঠা পানির। ওকে, এটা মিঠা পানির আর এটা হচ্ছে লবণাক্ত পানির। ওকে, এরপরে আসো পানি সম্পর্কে পড়তে গেলে আবার দেখি জলপ্রপাত। হ্যাঁ, নদী তো প্রবাহিত হচ্ছে, নদী আবার পাহাড়ের কাছ দিয়ে আসলে পাহাড় থেকে সুন্দর করে নিচে পড়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে জলপ্রপাত বা ঝর্ণা, তাই কি না? তো জলপ্রপাত সবচেয়ে উচ্চতম সেটা হচ্ছে অ্যাঞ্জেলস ফলস, আর সবচেয়ে বৃহত্তম সেটা হচ্ছে নায়াগ্রা ফলস। ফলস মানে কিন্তু হচ্ছে জলপ্রপাত বা ঝর্ণা। সবচেয়ে বৃহত্তম কোনটা? মানে হচ্ছে পানি যে পড়ে অনেক বেশি এরিয়া জুড়ে পড়ে, ঠিক আছে? এটা হচ্ছে নায়াগ্রা ফলস, যেটা কানাডাতে অধিকাংশ, বাট আমেরিকারও কিছু পার্ট আছে। অ্যান্ড ভেনেজুয়েলাতে যে অ্যাঞ্জেলস ফলস আছে সেটা হচ্ছে সবচেয়ে উচ্চতম। ওকে, এরপরে আসা হচ্ছে বৃহত্তম দ্বীপ। দ্বীপ রাষ্ট্র আমরা একটু আগে পড়লাম। দ্বীপরাষ্ট্র কোনটা? দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। আরও আছে দ্বীপরাষ্ট্র, মালদ্বীপও একটা দ্বীপরাষ্ট্র, বাট সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র হচ্ছে তোমার ইন্দোনেশিয়া। অ্যান্ড সবচেয়ে বেশি সংখ্যক দ্বীপও আছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়া একটা মুসলিম কান্ট্রি, জনসংখ্যায় সবচেয়ে বেশি পরিমাণ মুসলিম থাকে ইন্দোনেশিয়ায়। অ্যান্ড বৃহত্তম দ্বীপ যদি বলি একদম শুধুমাত্র ইন্দোনেশিয়ার ক্ষেত্রে প্রশ্নটা একটু খেয়াল করো, ওটা কিন্তু বৃহত্তম দ্বীপ না, বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। তা
তারপরে দেখো আবার লিখতেছি আমি বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কি কোনো রাষ্ট্র? না, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধিভুক্ত একটা মানে প্রদেশ বা দেশ বলা যায় আর কি। গ্রিনল্যান্ড আলাদাভাবে দেশও কাউন্ট করে অনেকে, বাট এটার মালিকানা কিন্তু ডেনমার্কের। ওকে, গ্রিনল্যান্ড হচ্ছে সবচেয়ে বৃহত্তম দ্বীপ, আর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। ওকে, তো গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কার আছে বর্তমান? সেটা হচ্ছে ডেনমার্ক। তোমাকে এভাবে প্রশ্ন দিতে পারে, রিসেন্ট এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি তোমাদের মানে এই স্লাইডগুলোতে যে জিনিসগুলো পড়াচ্ছি এই জিনিসগুলো বারবার পরীক্ষাতে আসা জিনিস। হ্যাঁ, এই জিনিসগুলো বারবার পরীক্ষাতে আসছে, অ্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন দিলে এখান থেকে দেওয়ার চান্স 90%, আর 10% তোমার হচ্ছে লাক, কারণ এবছর প্রথমবার অ্যাড করছে। অ্যান্ড কীভাবে প্রশ্ন আসবে, এত কম সময়ে তোমরা কী প্রিপারেশন নিবা, এত বেশি হইহুল্লোড় না করে তোমরা জাস্ট এই জিনিসগুলো এবং আমি তোমাদেরকে যা যা বলবো এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশিবার আসা প্রশ্ন। অ্যান্ড আমরা জানি যে হচ্ছে তুমি যদি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো বা যে কোনো কিছু দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কমন আসে, ওই টাইপগুলো হয়তো আসে, সেম প্রশ্ন না আসলেও কিন্তু ওই টাইপ আসে। সো ওই টাইপগুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে দিয়ে দিছি। তো দেখো বৃহত্তম দ্বীপ কোনটা? গ্রিনল্যান্ড, যেটার মালিকানা ডেনমার্কের। দেখো গভীরতম খাত, সমুদ্রের মধ্যে একটা অঞ্চল থাকে যেটা হচ্ছে তোমার অনেক গভীর, ঠিক আছে? ধরো যেরকম তোমাদেরকে যখন আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে বঙ্গোপসাগরের একটা গভীরতম জায়গা আছে যেটাকে বলা হয় তোমার সোয়াচ অফ নো গ্রাউন্ড। সো এরকমই মহাসাগরের মধ্যে সবচেয়ে গভীরতম একটা খাত আছে যেটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। সবচেয়ে গভীর সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান, ঠিক আছে? ওখানে তাহলে আমরা দুইটা তথ্যই জানবো যে বাংলাদেশের ক্ষেত্রে কোনটা, মানে বঙ্গোপসাগরের ক্ষেত্রে কোনটা, সেটা হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। আর পুরো পৃথিবীর ক্ষেত্রে সবচেয়ে গভীরতম খাত কোনটা, সেটা হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটা এত গভীর যে এই জায়গায় পানির চাপ অনেক বেশি থাকে। এখানে যদি একটা সাবমেরিন নিয়ে যাওয়া হয় সাবমেরিনটা একদম দুমড়ে মুচড়ে যাবে, এত বেশি চাপ। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, এবার দেখো হচ্ছে আমি তোমাদেরকে একটু প্রণালী পড়াবো। প্রণালী সম্পর্কে আমি একটু আগেই তোমাদেরকে বলে আসছি যে দেখো দুইটা দেশ এরকম হচ্ছে স্থলভাগ, এগুলো হচ্ছে পৃথিবীর বিভিন্ন চোকিং পয়েন্ট, মানে হচ্ছে মানচিত্র যদি দেখো এই যে এখানে তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, জুম করা যাচ্ছে না? ওকে, দেখো এই যে মানচিত্রের দিকে একটু খেয়াল করো, এই স্লাইডটা তোমাদের দিয়ে দেবো, স্লাইডটা দেখলে তুমি হচ্ছে বুঝতে পারবা। তো এই যে মানচিত্রে দেখা যাচ্ছে এই যে দেখো দেশগুলো আছে স্থলভাগ, অ্যান্ড এই যে সাদা অংশটা এটা হচ্ছে জলভাগ, তাই কি না? অ্যান্ড ভালোভাবে খেয়াল করবে দেখবা যে হচ্ছে এই যে স্থলভাগ জলভাগের মাঝখানে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে কিন্তু এই মহাসাগরগুলো পাস করে গেছে, তাই না? তো এরকমই এই যে দুইটা যদি দেশ হয়, মাঝখান থেকে যদি একটা সরু এরিয়া থাকে, তার মানে কি দুইটা দেশ বা মহাদেশ বা স্থলভাগ দুইটাকে কী করছে, পৃথক করে রাখছে একটা জিনিস। এবং কী করছে, এই দুই পাশে যে সাগরটা ছিল, সাগর বা পানির স্থান, এই জিনিসটাকে কিন্তু একসাথে করছে, তাই কি না? তার মানে প্রণালী বা খাল, প্রণালী হচ্ছে আছে প্রাকৃতিক, খাল এটা হচ্ছে কৃত্রিম। তোমরা মনে রাখো এভাবে যে প্রণালীতে আছে, প্রণালী হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিকভাবে যেগুলো তৈরি হয়েছে। দেখো এই যে দুইটা স্থলভাগকে আলাদা করছে অ্যান্ড দুইটা জলভাগকে একসাথে করছে এই মাঝখানের এটা দিয়ে, ঠিক আছে? মাঝখানের এই এরিয়াটা দিয়ে কিন্তু দুইটা জলভাগকে একসাথে করছে। তো এগুলো হচ্ছে তোমার প্রণালী, কারণ এগুলো নিয়ে হচ্ছে কোন দেশ তার মালিকানা নিবে, কারণ এই অঞ্চলগুলো থাকে হচ্ছে তোমার একটু কম গভীর থাকে তো। অ্যান্ড হচ্ছে এই জায়গা দিয়ে হচ্ছে বিভিন্ন যানবাহন, মানে যানবাহন বলতে তোমার মানে বাণিজ্যের জন্য যেসব জাহাজগুলো আছে জাহাজগুলো পাস করে, তো জাহাজগুলো পাস করলে কী করতে হয়, টোল দিতে হয়। সো কোন দেশ তার মালিকানা নেবে এটাতে কিন্তু বিরোধ চলে, অ্যান্ড এগুলাকে সমাধান করার জন্যই তোমার হচ্ছে ইন্টারন্যাশনাল আদালত কাজ করে। তো এরকমই কিছু প্রণালী আছে, প্রণালীগুলো সবগুলোতেই কিন্তু তোমার বিরোধপূর্ণ অঞ্চল আর কি। অ্যান্ড এটা নিয়ে মারামারিও হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, দেন আদালতে পাশ হয়ে বিভিন্ন দেশকে মালিকানা দেওয়া হয়েছে। সো প্রণালী অনেক অনেক প্রণালী আছে, আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পড়বো যেগুলো থেকে প্রশ্ন আসে। তো প্রথমে দেখো এশিয়া এবং ইউরোপ দুইটা কি মহাদেশ, দুইটা মহাদেশকে পৃথক করছে কে? দুইটা মহাদেশকে পৃথক করছে হচ্ছে বসফরাস প্রণালী।
আমরা ওটা একটু পরে আসি, আমরা একটু এই সিরিয়ালে আসি। দেখো প্রথমে আমরা হচ্ছে বেরিং প্রণালীটা পড়ি। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ইউরোপ, তাই না? এই যে এই অংশটা কিন্তু ইউরোপ না, এবং এই যে এই পাশে এই অঞ্চলটা কি, এটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, তাই না? তাহলে দেখো এই পাশে উত্তর আমেরিকা আর এই পাশে হচ্ছে ইউরোপ। ইউরোপ, সরি আমি এখানে একটু ভুল করছি, ইউরোপ তো জাস্ট এখানে শেষ হয়ে যাবে এই পাশের অঞ্চলটুকু, তাই না? ইউরোপটা হচ্ছে যে এই পাশের, এইটুকু ইউরোপ হলে তাহলে এই যে এটা হচ্ছে এশিয়া, এশিয়া মহাদেশ না, এশিয়া মহাদেশ, এবং হচ্ছে এই যে এই পাশে হচ্ছে উত্তর আমেরিকা। পৃথিবীটা কিন্তু গোল, ওই পাশে কিন্তু কানেকশন আছে। সো এই জায়গাতে একটা জলভাগ আছে যেটা তোমার হচ্ছে এই দুইটা মহাদেশকে কিন্তু পৃথক করে ফেলছে। কোন কোন মহাদেশ? এশিয়া এবং হচ্ছে উত্তর আমেরিকা। সো এশিয়া এবং আমেরিকা এই দুইজনকে পৃথককারী একটা প্রণালী, সেটার নাম হচ্ছে বেরিং প্রণালী। ওকে, তাহলে তোমার এশিয়া এবং আমেরিকা এই দুটাকে পৃথককারী প্রণালীর নাম কি? বেরিং প্রণালী। এবং নামটা থেকে তোমরা হচ্ছে আমরা কি যে কোনো প্রণালী থেকে কি কি পড়বো বলছি তোমাদেরকে? যে কোনো প্রণালী পড়তে গেলে আমরা পড়বো হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে এই প্রণালীটা কোন কোন দেশকে আলাদা করতেছে বা কোন কোন মহাদেশকে আলাদা করতেছে, অ্যান্ড কোন কোন জলরাশিকে একত্রিত করতেছে। তো দুইটা জিনিস পড়তে হয়। তাহলে দেখো প্রথমে আমরা পড়তেছিলাম হচ্ছে বেরিং প্রণালী, যেটা আলাদা করলো কাকে কাকে? এশিয়া আর হচ্ছে আমেরিকাকে। আমেরিকা বলতে হচ্ছে উত্তর আমেরিকাকে। এবং এই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী। যে জিনিসটা দুইটা সাগরকে একসাথে করছে, এই দুটো সাগরের নাম হচ্ছে উত্তর সাগর আর হচ্ছে বেরিং সাগর। এই বেরিং নাম থেকে কিন্তু বেরিং প্রণালীটা আসছে। ওকে, এটা হচ্ছে এই জায়গাতে, এই দেখো উপরের দিকে এটা হচ্ছে উত্তর সাগর, আর এখানে আছে বেরিং সাগর, এবং এটাকে বলা হচ্ছে বেরিং স্ট্রেইট বা হচ্ছে বেরিং প্রণালী। ওকে, তারপরে দেখো এখান থেকে তুমি এখানে আসবা, এখানে আরও আছে অনেকগুলা, বাট আমরা পড়বো হচ্ছে পরীক্ষায় আসাগুলা, ঠিক আছে? এখন আমরা বেশি মাথা ঘামাবো না, আমরা প্রণালী অত বিশেষজ্ঞ হব না, আমরা জাস্ট কয়েকটা পড়বো। তারপরে দেখো এই যে এই জায়গাতে তুমি খেয়াল করবে, এই যে বাংলাদেশ, এই যে ইন্ডিয়া, এবং এই জায়গাতে দেখো এই যে ছোট্ট একটা দেশ আছে, এটা হচ্ছে শ্রীলঙ্কা, আর এটা হচ্ছে ইন্ডিয়া পুরোটা। ওকে, তাহলে এই যে শ্রীলঙ্কা আর হচ্ছে ইন্ডিয়া, এই দুজনের মাঝখান দিয়ে কিন্তু একটা জলরাশি গেছে, তাহলে ওখানেও একটা প্রণালী আছে। ওই প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী। ওকে, ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে যে প্রণালীটা, সেটা হচ্ছে পক প্রণালী। এবং এটা কাকে কাকে আলাদা করছে? দেখো এই যে এই পাশটাতে বাংলাদেশের নিচে বঙ্গোপসাগর ছিল, আর এই জায়গাতে আছে হচ্ছে তোমার আরব সাগর। ওকে, তাহলে পক প্রণালী কাকে কাকে আলাদা করলো? মানে সংযুক্ত করলো বঙ্গোপসাগর আর আরব সাগরকে সংযুক্ত করছে, আলাদা করছে ভারত আর শ্রীলঙ্কাকে। ওকে, তাহলে আমরা এখানে বেরিং পড়লাম, এখানে পক পড়লাম, তাই না? এই দেখো এই জায়গাটার দিকে তুমি খেয়াল করো, একটু মুছে দিই। এই জায়গাতে অনেক ইম্পর্টেন্ট তোমার দেখা যাচ্ছে যে ভিতরের দিকে পানি চলে গেছে, এখানে তোমার হচ্ছে এই যে স্থলভাগ, তারপরে এই যে জলভাগ ভিতর দিয়ে চলে গেছে, তাই না? তো এখানে কিছু ইম্পর্টেন্ট প্রণালী আছে, যেমন আছে তোমার হরমুজ প্রণালী, তারপরে দেখো দেখতে পাচ্ছ বাব এল মানদেব। দেখো এখানে দুইটাই লেখা আছে। হরমুজ প্রণালী কাকে কাকে আলাদা করছে? হরমুজ প্রণালী আলাদা করছে হচ্ছে ইরান আর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। এই যে এই পাশে হচ্ছে তোমার এই ইরান আর এই পাশে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এই দুজনকে আলাদা করে রাখছে এই প্রণালীটা। এই প্রণালীটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এবং এই প্রণালীটা কাকে কাকে সংযুক্ত করছে? সংযুক্ত করছে হচ্ছে তোমার এই যে এই পাশে ইরান আছে, ইরানের পাশে হচ্ছে তোমার পারস্য উপসাগর, অ্যান্ড এই পাশে আছে তোমার ওমান উপসাগর। ওকে, এই যে এখানে পারস্য উপসাগর আর এই পাশে হচ্ছে ওমান উপসাগর, এই দুইটাকে একসাথে করছে হরমুজ প্রণালী, আলাদা করছে কাকে কাকে? ইরান আর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতকে। তাহলে আমরা কে কী পড়লাম? বেরিং পড়লাম, পক পড়লাম, হরমুজ পড়লাম। ওকে, আর কিছু কিছু পড়ি, সেটা হচ্ছে দেখো এই যে এখানে বাব এল মানদেব, বাব এল মানদেব, এটা কাকে কাকে আলাদা করছে? এটা আলাদা করছে হচ্ছে দেখো এই যে এটা কি, কোন মহাদেশ? এটা হচ্ছে আফ্রিকা, তাই না? আর এটা হচ্ছে এশিয়া। তাহলে এশিয়া এবং আফ্রিকাকে পৃথককারী হচ্ছে বাব এল মানদেব, বাব এল মানদেব প্রণালী।
ঠিক আছে, বাব এল মানদেব প্রণালী। এই প্রণালীটাকে একটা স্পেশাল নাম দেওয়া হয়, এই নামটা হচ্ছে দ্য গেট অফ টিয়ার্স। বাব এল মানদেব এটা কি করছে দেখো, এই যে একটা রাস্তা আছে পানির, এই যে একটা রাস্তা, তাই না? এটা হচ্ছে লোহিত সাগর আর হচ্ছে এই যে এই পাশে আরব সাগর বলছিলাম না, তাহলে আরব সাগর আর হচ্ছে এই যে লোহিত সাগর দুইটাকে একসাথে করছে। অ্যান্ড এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দেখো, আমি একটু মুছে দিলাম, তোমরা এই স্লাইডটা যখন পাবা তখন এই জিনিসটা একটু দেখবা, বেশি না 10 মিনিট সময় দেবে, দেখবে হচ্ছে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। মানচিত্র দেখে দেখে পড়বা, আমি যেভাবে ক্লাসটা বলতেছি তোমরা এটা ফলো করো অ্যান্ড মানচিত্র দেখবা। এ দেখো বাব এল মানদেবটা হচ্ছে আফ্রিকা আর হচ্ছে এশিয়াকে আলাদা করছে। ওকে, মানলাম। এখানে কি আছে, ইরান আছে এবং হচ্ছে তোমার মিডল ইস্টের যেসব কান্ট্রিগুলো আছে, এটাকে আমরা বলি মিডল ইস্ট, না এই এরিয়াটা। তো মিডল ইস্ট আমরা জানি হচ্ছে বিভিন্ন ধরনের তেল, তারপর খনিজ যে পদার্থগুলো আছে এগুলো হচ্ছে সারা বিশ্বে রপ্তানি করে। এখন তারা রপ্তানির জন্য কিন্তু এই খালটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, তাই না? অ্যান্ড তোমরা যদি খেয়াল করো, এই জায়গাতে পানির রাস্তা তো আছে, বাট এই জায়গাতে না, এই জায়গাতে হচ্ছে দুইটা একসাথে করা, মানে এখানে হচ্ছে জল দিয়ে, মানে স্থল বেষ্টিত আর কি এই এরিয়াটা। হ্যাঁ, স্থল বেষ্টিত এরিয়া, এই কারণে যারা হচ্ছে মিডল ইস্টের এই পাশে যে অংশগুলো আছে, তারা যদি কোনো কোনোভাবে বাণিজ্য করতে চায় তো এই পাশের সাথে তাদের কী করতে হতো, এই জলপথ এটা ঘুরে এই দিকে আসতে হতো। এখন এত বড় রাস্তা অতিক্রম করার থেকে আমরা যদি এখানে একটা সুন্দর ছোট খাল কেটে দিই, তাহলে কিন্তু এই জিনিসটা ইজি হয় না? এই প্রণালীতে সুন্দর করে খাল দিয়ে এখান থেকে চলে আসবে, ইজি সহজ রাস্তা। তো এই কারণে কি করা হয়, এই জায়গাতে একটা খাল খনন করা হয়, যে এই খালটারই নাম হচ্ছে তোমার কি খাল, দেখো ওখানে লেখা আছে সুয়েজ খাল। ঠিক আছে, একটু আগে যে আমি তোমাদেরকে বলতেছিলাম যে একটা দেশের মাঝখান দিয়ে চলে গেছে, ওটা কোনটা? মিশর, তাই না? তাহলে মিশরের মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে সুয়েজ খাল। তাহলে মিশরের মাঝখান দিয়ে এই লাইনটা কেটে দেওয়া হয়, কেটে দিয়ে এখানে একটা নতুন রাস্তা বানিয়ে দেওয়া হয়, যেটা দিয়ে তোমার বাণিজ্য করা ইজি, এবং সুয়েজ খালটা পুরোপুরি মিশরের মালিকানাধীন। ওকে, তাহলে আমরা কি কি বললাম এখন পর্যন্ত? বেরিং প্রণালী, পক প্রণালী, হরমুজ প্রণালী, আর হচ্ছে বাব আল মানদেব, বাব আল মানদেব প্রণালী। এখন দেখো আরও কিছু বাকি আছে, আরও কিছু বাকির মধ্যে এই যে স্পেশাল একটা জিনিস আছে, যেটার নামটা তোমরা আর কিছু না শুনলেও এই নামটা অবশ্যই শুনছো, সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী, তাই না? এই যে জিব্রাল্টার প্রণালী, এটাও এই যে দেখো, এই মিডল ইস্টের কান্ট্রিগুলো যখন বাণিজ্য করবে তখন কিন্তু এই যে এদিক দিয়ে আমেরিকার সাথে যোগাযোগ করতে পারবে, তাই না? তো এই জায়গাতে সুন্দর করে, এই যে এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে তোমার ভূমধ্য সাগর, তাই না? ভূমধ্য সাগর, অ্যান্ড এই পাশে হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর, এই দুটাকে একসাথে করলো কে? স্টেট অফ জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালী কাকে কাকে একসাথে করলো? ভূমধ্য সাগর আর আটলান্টিক মহাসাগর। এবং কানেক্ট করলো কাকে কাকে? এই যে এই পাশে তোমার ইউরোপ ছিল আর এখানে কি আফ্রিকা, তাহলে ইউরোপ আর আফ্রিকাকে আলাদা করলো। দেখো আমরা এখানে থাকা মোটামুটি অলমোস্ট সবই পড়ছি, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এশিয়া আর ইউরোপকে পৃথককারী। তো এশিয়া আর ইউরোপকে পৃথককারী প্রণালীটা হচ্ছে বসফোরাস প্রণালী। এই বসফোরাস প্রণালীটা এই যে তোমার এই দিকে, ঠিক আছে, যেটা হচ্ছে এশিয়া আর হচ্ছে ইউরোপকে, এশিয়া আর ইউরোপকে আলাদা করছে। এখানে কি কি আছে? কৃষ্ণ সাগর আর হচ্ছে মর্মর সাগর। ওকে, তাহলে আর একটা ছোট্ট একটা ওভারভিউ দিয়ে নিই। আমরা যদি মানচিত্রটা দেখি ওখান থেকে শুরু করি, সবার আগে হচ্ছে পাশে একদম ওই কর্নারের দিকে, যেটা হচ্ছে তোমার এশিয়া আর হচ্ছে নর্থ আমেরিকা, দুটাকে আলাদা করছে অ্যান্ড কানেক্ট করছে দুইটা জলপথকে, মানে প্রণালী বলতে দুইটা জলপথকে কানেক্ট করবে, দুইটা স্থলপথকে আলাদা করবে। ওকে, তাহলে বেরিং প্রণালী কাকে কাকে আলাদা করলো? এশিয়া আর হচ্ছে আমেরিকা। যুক্ত করলো কাকে? যুক্ত করলো হচ্ছে তোমার উত্তর সাগর আর হচ্ছে বেরিং সাগরকে। তারপরে এখানে আসতে আমরা পক প্রণালী পড়লাম, যেটা শ্রীলঙ্কা আর ভারতকে আলাদা করছে, যুক্ত করছে বঙ্গোপসাগর আর হচ্ছে আরব সাগরকে। তারপর আমরা পড়লাম হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কী করলো? হরমুজ প্রণালী হচ্ছে তোমার ইরান এবং সংযুক্ত আরব আমিরাত দুইটাকে হচ্ছে আলাদা করে দিল, একসাথে করলো পারস্য উপসাগর অ্যান্ড ওমান উপসাগরকে। তারপরে আমরা পড়লাম হচ্ছে বাব আল মানদেব, যেটা কী করলো? সেটা হচ্ছে তোমার
আফ্রিকার সাথে এশিয়াকে আলাদা করে দিল, কানেক্ট করলো লোহিত সাগর আর হচ্ছে এডেন সাগরকে। এবং এই জায়গাতেই কিন্তু পরবর্তীতে মিশরের মাঝখান দিয়ে সুয়েজ খাল কেটে খনন করা হয়, যেটাতে বাবাল মানদেব এই অংশটা দিয়ে কিন্তু এই এশিয়ার সাথে মিডল ইস্ট কানেক্ট হয়, জাহাজের মাধ্যমে বিভিন্ন বাণিজ্য করে। ওকে, তারপরে আমরা পড়লাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী কাকে কাকে আলাদা করলো, যে আফ্রিকা আর ইউরোপকে কানেক্ট করলো কাকে কাকে, কানেক্ট করলো হচ্ছে আটলান্টিক মহাসাগর এবং হচ্ছে ভূমধ্যসাগরকে, এই যে ভূমধ্যসাগর আর হচ্ছে আটলান্টিক মহাসাগর। ওকে, আর এটা হচ্ছে বসফরাস, যেটা হচ্ছে এশিয়া আর হচ্ছে ইউরোপ দুজনকে আলাদা করছে, একসাথে করছে হচ্ছে কৃষ্ণ সাগর আর মর্মসাগরকে। সো প্রণালী থেকে এই কয়টা পড়ো, আরও অনেক অনেক প্রণালী আছে এখানেই দেখতে পাচ্ছ, বাট প্রশ্ন আসে কিন্তু এই মেইনগুলো থেকে। সো এগুলো হচ্ছে মাথায় রাখো, তাহলে ইনশাল্লাহ আমাদের যদি একটা প্রশ্ন আসে ইনশাল্লাহ এখান থেকে আসবে। নেক্সট, সীমানা ভিত্তিক তথ্য। তো আমরা হচ্ছে জলরাশি পড়লাম, প্লাস হচ্ছে জল দিয়ে তো পৃথক করা পড়লাম, এবং দেশ দিয়ে এখন পৃথক করা পড়ি। দেশ দিয়ে পৃথক করার আগে প্রথমেই আমি তোমাদের একটা তথ্য দিয়ে দিয়েছিলাম, সবচেয়ে বেশি সীমান্ত আছে একটা দেশের বিভিন্ন দেশের সাথে, সেটা হচ্ছে চীন। চীনের 14টা দেশের সাথে সীমানা আছে। তো এরকমই আমাদেরও কিন্তু 2টা দেশের সাথে সীমানা আছে, ভারতেরও কিন্তু অনেকগুলো দেশের সাথে সীমানা আছে। তো এই সীমানাগুলা স্পেশাল কিছু জায়গা থাকে, যে জায়গাগুলোতে মনে করো বিভিন্ন সময় যুদ্ধ চলে বা হচ্ছে বিরোধ চলে, এই জায়গাগুলোকে স্পেশাল নাম দেওয়া হয়। যেমন ভারত পাকিস্তানের মধ্যে, ভারত আর পাকিস্তানের মধ্যে একটা এরিয়া আছে বা একটা জায়গা আছে, যেটা হচ্ছে তোমার ভারত পাকিস্তানের যে সীমানা আছে, এই সীমানাটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল। এখন তোমাদের হঠাৎ করে প্রশ্ন দিতে পারে যে লাইন অফ কন্ট্রোল কি, তখন তোমরা কি উত্তর করবা, ভারত আর পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত। তাহলে ভারত পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত কি, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এখন দেখো নিচে আরেকটা লাইন আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোলটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা, সেটা হচ্ছে ভারত আর চীনের মাঝখানে। এবং আরেকটা মানে সীমান্তবর্তী জায়গা আছে, যেটা লাইন আছে, যেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এটা কিন্তু আলাদা, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল একটা, ম্যাকমোহন লাইন একটা, দুইটাই কিন্তু ভারত আর চীনকে আলাদা করছে। পাকিস্তান আর আফগানিস্তানকে পৃথককারী একটা লাইন হচ্ছে ডুরাল্ড লাইন। তাহলে আমরা লাইন মাত্র 3টা পড়লাম, আরও অনেক লাইন আছে, বাট আমরা 3টা থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে দেখে আমরা কিন্তু এখানে অ্যাড করে দিছি। এরপরে দেখো সীমানা নির্ধারণী কিছু স্থান থাকে। পাকিস্তান আর ভারতের সীমান্তটাকে আমরা বলেছি লাইন অফ কন্ট্রোল, লাইনটাকে, তাই না? অ্যান্ড যেই স্থানে এই লাইনটা অবস্থিত বা যেই জায়গাটাকে ঘিরে এত বেশি বিতর্ক, সেই জায়গাটা কোনটা, সেটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, মানে এত সুন্দর একটা জায়গা, বাট এখানে কি হয়েছে, সবসময় তোমার মারামারি লেগে থাকে ভারত আর পাকিস্তানের মধ্যে, যে কে কাশ্মীরটাকে দখল করবে, কারণ এটা সীমানায় অবস্থিত। তো ভারত পাকিস্তানের মধ্যে যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলাই কিন্তু প্রায় এই তোমার কাশ্মীরকে ঘিরে, কাশ্মীরকে কে দখলে নেবে, এই জিনিসটাকে ঘিরেই কিন্তু ভারত আর পাকিস্তানের যত যুদ্ধ, যত বিরোধ। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। এটা থেকে রিসেন্ট ইয়ারে প্রশ্ন আসছে, এই জিনিসটাকে একটা গ্লেসিয়ার, মানে উঁচু তোমার হচ্ছে হিমবাহ মানে কি, মানে বড় একটা পাহাড়ের মতো, জাস্ট তোমার হচ্ছে বরফের একটা পাহাড়। সো এই জিনিসটাও কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে, এটা নিয়েও কিন্তু ভারত পাকিস্তানের বিরোধ আছে, এবং এই জিনিসটাকে ভারত অলরেডি দখল করে ফেলছে, এরকম একটা অবস্থা। তারপরে দেখো ভারত আর চীনের মাঝখানে সীমান্ত লাইনটা বললাম আমরা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অ্যান্ড ম্যাকমোহন লাইন, বাট স্থানটা কোনটা, স্থানটা হচ্ছে নাথুলা পাস। নাথুলা পাস মানে কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, বল পাস দিই না আমরা, এরকম। তো পাস বা বাইপাস মানে একটা রাস্তাও বলা যায়। সে নাথুলা নামে একটা জায়গা, যেটা হচ্ছে তোমার ভারতের সাথে ওই পাশে তোমার হচ্ছে চীনের ওইদিকে তিব্বত দেখা যায় আর কি, ঠিক আছে? তিব্বতের ওইদিকে পাহাড় টাহাড় আছে না, ওগুলো দেখা যায়, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু এই নাথুলা থেকে। তো এই নাথুলা পাসটা কিন্তু তোমার হচ্ছে চীন কিন্তু বন্ধ করে দিছে, যে না, আমরা তোমাদেরকে এখানে অ্যালাউ করবো না, ঠিক আছে? এই নাথুলা পাসটা নিয়ে কিন্তু ভারত আর চীনের মধ্যে অনেক বিরোধ চলছে, এবং এটা হচ্ছে সীমানা নির্ধারণী স্থান। তারপরে ভারত আর নেপালের মধ্যে একটা স্থান আছে, যেটার নাম হচ্ছে কলাপানি। ভারত, চীন, ভুটান, এই 3টা দেশের মধ্যে একটা মাত্র স্থান আছে। মানচিত্র খেয়াল করলে দেখবা ভারত, হ্যাঁ, ভারতের উপরে হচ্ছে তোমার এই পাশে চীন, ঠিক আছে, এই পাশে চীন, তার পাশে হচ্ছে তোমার ভুটান,
এই তিনটা জায়গাকে মানে একটা পয়েন্ট আছে, একটা স্থান আছে যে জিনিসটা নিয়ে, এটা হচ্ছে সীমানা নির্ধারণী স্থান, এই জায়গাটার নাম হচ্ছে ডোকলাম। ওকে, এই তত্ত্বগুলো একটু কঠিন মুখস্থ করতে হবে। অনেকে নেমোনিক্স যা পড়ায়, বাট এই লাস্ট মোমেন্টে সে এত বেশি নেমোনিক্স পড়বা যে তোমার দেখা যাবে যে মেইন পরীক্ষাতে তুমি কোনটা কিসের নেমোনিক তাই ভুলে গেছো। কারণ আন্তর্জাতিক কিন্তু তোমার ফেভারিট ছিল না এতদিন, তুমি কিন্তু কখনো জানতাও না যে আন্তর্জাতিক হঠাৎ করে অ্যাড করবে, তো তুমি পড়োও নাই। এখন শেষ মোমেন্টে এসে তোমার এত বেশি আইডিয়া নাই যে তুমি জাস্ট নেমোনিক মনে রাখলা আর নেমোনিক থেকে তুমি বের করে ফেলতে পারলা, কারণ সব কিছুই তোমার কাছে নতুন। যে জিনিসটা তুমি আগে 2-3 বার পড়ছো ওটা তুমি নেমোনিক দিয়ে মনে করতে পারবা যে হ্যাঁ নেমোনিকের হয়তো এখানে ভুটান দিয়ে মনে করে একটা নায়িকার নাম বলে দিলাম যে ভূমিকা, ভূমিকা মানে ভুটান বোঝাচ্ছি, তাই না? এটা কিন্তু তোমার মাথায় আসবে না, কারণ তোমার আগের পড়া নাই। আগের পড়া থাকলে তখন তুমি রিলেট করতে পারতা। এখন একটু কষ্ট করে পড়তে হবে, খুব বেশি সময় দিবা না, জাস্ট এই ক্লাসটা করবা, ক্লাসের পরে স্লাইডটা নিয়ে তুমি আধা ঘন্টা বসবা বা 1 ঘন্টা বসবা, দেখবে ইনশাল্লাহ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবং এই তথ্যগুলো জেনে তুমি এক্সাম হলে যাবা, এর বাইরে তুমি পড়তে পারো তোমার ইচ্ছা, হ্যাঁ, কারণ প্রশ্ন কই থেকে আসবে কিন্তু কেউ জানে না। অ্যান্ড তোমার যদি বলো যে ভাই আমি হচ্ছে জাস্ট কিছু পড়বো, এত বেশি আমি পড়তে পারবো না, তখন তুমি হচ্ছে এটা পড়বা, যে এই জিনিসটা না জেনে এক্সাম হলে যাওয়াই যাবে না, এরকম। তারপরে দেখো আমরা সবসময় জানি যে হচ্ছে দুইটা দেশের মধ্যে সারা বছর অনেক দিন ধরে যুদ্ধ লেগে আছে, সেটা হচ্ছে ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিন, তাই না? এই জায়গাটা কোনটা কোনটা, এবং আমরা অবশ্যই পড়ছি গাজা অ্যান্ড হচ্ছে রাফা, এই দুইটার নামে কিন্তু আমাদের কাছে পরিচিত, গাজা অ্যান্ড হচ্ছে রাফা। গাজা হচ্ছে তোমার ওই ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিনের মাঝখানে একটা সীমান্তবর্তী স্থান, এবং এই জায়গাতে সবচেয়ে বেশি পরিমাণে তোমার হচ্ছে গণহত্যা হয়েছে, যেটাকে জেনোসাইড বলি আমরা। এবং ইসরায়েল বাহিনীরা সবচেয়ে বেশি পরিমাণে আক্রমণ করছে গাজাতে, এবং গাজাতে হচ্ছে একটা নিয়ন্ত্রণকারী একটা সংস্থা বা দল আছে যেটার নাম হচ্ছে হামাস। ওকে, এরপরে দেখো হচ্ছে রাফা। রাফা সীমান্তটা কী করে? রাফা সীমান্তটাও কিন্তু তোমার ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিনের মাঝামাঝি অবস্থিত, এবং এটা হচ্ছে মিশরের দিকে যাওয়ার হচ্ছে একটা গেট, ঠিক আছে, গেট হিসেবে, ক্রস গেট হিসেবে কাজ করে। এই জিনিসটা কী করে? এই জিনিসটা যে ইসরায়েল যখন হচ্ছে তোমার ফিলিস্তিনের উপর হামলা চালায়, তখন কিন্তু মানুষজন কী করে, এই রাফা দিয়ে কিন্তু বাইরের দেশে নিজের যান বাঁচানোর জন্য কি শরণার্থী হিসেবে আশ্রয় নিতে যায়, বাট ইসরায়েল কী করে, এই জিনিসটাকে বন্ধ করে দেয়। তারপরে দেখো জাপান আর হচ্ছে রাশিয়া। রাশিয়া আর জাপানের মধ্যে একটা সীমান্তবর্তী স্থান আছে যেটার নাম হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। এখানে অনেকগুলো দ্বীপ মিলে একটা স্থান, যেটা হচ্ছে রাশিয়া আর কি দখল করে নিছে, জাপানের নেই, বাট এটা হচ্ছে সীমান্ত নির্ধারণী স্থান। তারপরে ইরান আর হচ্ছে ইরাক, এই দুইটার মাঝে একটা স্থান আছে যেটা হচ্ছে সাত ইল আরব। দুইটাই কিন্তু দেখো আরব্য টাইপের মানে দেশ, তোমরা জানো ছোটো থেকেই যে আরব্য রচনী বলতে ইরাক ইরান বা পারস্য বলতে হচ্ছে ইরান বোঝায়। সো ইরাক ইরানের মাঝখানে যে সীমান্তবর্তী স্থান সেটা হচ্ছে সাত ইল আরব। ওকে, সীমান্তবর্তী স্থান হয়ে গেল। এখন আসি হচ্ছে নেক্সটে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের পড়তে পড়তে ভাইয়া মনেই থাকে না কিচ্ছু, এখন হঠাৎ করে কয়টা পড়বো, দেশ তো কয়টা, 195টা বললাম না, এখন তুমি 195টা দেশের কি রাজধানী মুদ্রা মুখস্থ করবা? আমি তোমাদেরকে গাইডলাইনে বলছিলাম যে ভাই কিছু কিউট কিউট নাম আছে যেগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন আসে অ্যান্ড খুবই আনকমন ইউনিক, ওই নামগুলো কিন্তু প্রশ্নে দেয়। সো ওইগুলো হচ্ছে আমরা একটু এখানে পড়বো। দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই বাংলাদেশ যে মহাদেশে আছে, এশিয়া মহাদেশে, এবং বাংলাদেশের আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের রাজধানী মুদ্রার নামটা একটু প্রথম দিকেই পড়তে হবে, কারণ এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। মানুষজন দিলে বাংলাদেশের আশেপাশেগুলোই প্রথমে দেয়, তারপরে হচ্ছে দূরবর্তী স্থানে। তো প্রথমে দেখো আমরা আছে এখানে থাইল্যান্ড, মানুষজন কিছু টিকারাতে ব্যাংকক যায়। থাইল্যান্ডের মুদ্রার নাম দেখছো? বাত। এই বাত মানে কিন্তু গোসল করে না, এটা হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা। তারপর আশেপাশে দেখো যে নেপাল, নেপালের রাজধানী কি? কাঠমান্ডু, মুদ্রা হচ্ছে রুপি। তোমরা হচ্ছে এইভাবে মুখস্থ করে রাখবা যে দেখো থাইল্যান্ড ব্যাংকক বাত, নেপাল কাঠমান্ডু রুপি, ভুটান থিম্পু, দেখো মুদ্রার নাম দেখছো গুলট্রাম। তারপরে দেখো চীন আর জাপান, দুইটার মুদ্রার মধ্যে কনফিউশন লাগে। তো চীন হচ্ছে ইউয়ান আর জাপান হচ্ছে ইয়েন, দেখছো? চীন হচ্ছে ইউয়ান, জাপান হচ্ছে ইয়েন, এটা একটু সাবধান। এবং দেখো এই দুইটার মধ্যে জাপানের মুদ্রার মান কিন্তু একটু বেশি, জাপানের লাইফস্টাইলও অনেক ভালো। চীন একটু জনবহুল দেশ, সব কিছু তো আমরা জানি, জাপানের প্রোডাক্টগুলো অনেক শক্তপোক্ত হয়, চীনের প্রোডাক্টগুলো একটু দুর্বল হয়, তাই না? জাপান হচ্ছে কম্প্যাক্ট, সো ছোটো। তো এই হিসাবে দেখো ইয়েন আর ইউয়ান হচ্ছে চীনের। ওকে, এবং জাপানি যে ইয়েন আছে এটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে, এশিয়া মহাদেশে যে হচ্ছে অর্থনৈতিক যে বাণিজ্যগুলো হয় এতে সবচেয়ে প্রধান মুদ্রা হিসেবে ধরা হয় কিন্তু জাপানি ইয়েনকে, মানে ইয়েনটা একটা শক্তিশালী মুদ্রা।
ওকে, তারপরে দেখো মিয়ানমার বাংলাদেশের পাশে, রাজধানীর নাম কিন্তু বার্মা না, ভুলেও কিন্তু বার্মা আনসার করবে না, এটা হচ্ছে নাইপিদো, মুদ্রার নাম দেখো কিয়াত। মালয়েশিয়া কুয়ালালামপুর রিঙ্গিট। তারপরে আসো, এখানে আমি কয়েকটা দিয়েছি তোমাদের, মানে খুব সবচেয়ে বেশি ইম্পর্টেন্টগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে। আফগানিস্তান, এরকম তোমরা একটু পড়ে নেবা, ঠিক আছে? যদি কোনো কিছু না বুঝতে পারো দেন কী করবো, দেন হচ্ছে সুন্দর করে এই ভিডিওর নিচে কমেন্ট করে রাখবা, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে না ভাইয়া, যে আমি এটা বুঝতেছি না বা এটা কীভাবে হলো, ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু প্রশ্ন করতে পারো। তারপরে দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে, এই নামগুলো দেখো খুবই খুবই অদ্ভুত এবং ইউনিক টাইপের, তাই কি না? এই দেখো মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটোর, মুদ্রার নাম হচ্ছে টুগ্রিক। ফিনল্যান্ডের দেখো রাজধানীর নাম হেলসিঙ্কি, এবং এদের হচ্ছে মুদ্রা হচ্ছে ইউরো। এখন আসি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় একটা মুদ্রা, দেখো এখানে আরও কিছু আছে, তোমরা একটু পড়ে নিবা। মানে এখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো, মানে এগুলো না জানলেই নাই। তুমি যদি 195টা মুখস্থ করতে পারো দেন ইউর ওয়েলকাম, তুমি পড়তে পারো, বাট এই কয়েকটা জিনিস জানতেই হবে। এখানে যে কয়টা আছে, মানে এই 3 পেজে যে কয়টা আছে এই কয়টা তোমরা অবশ্যই পড়বা। এবার আমরা আসি হচ্ছে মুদ্রা নিয়ে, যে কিছু কিছু দেশ আছে কমন কিছু মুদ্রা আছে, যেমন হচ্ছে সারা বিশ্বেই একটা মুদ্রা চলে খুবই, সেটা হচ্ছে মার্কিন ডলার। এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড বলা হয় হচ্ছে মার্কিন ডলারকে, মানে ইউএস ডলার। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে রিজার্ভ রাখা মুদ্রা। তাহলে বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ মুদ্রা, সবচেয়ে বেশি পরিমাণে মুদ্রা রিজার্ভ আছে কোনটা, তারপর আন্তর্জাতিক বাণিজ্যের মানদণ্ড কোনটা, সবই যদি আসে সেটা হচ্ছে তোমার ইউএস ডলার বা মার্কিন ডলার। ওকে, এরপরে ইউরোপের 20টা দেশ, এদের মুদ্রা হচ্ছে ইউরো। ইউরোপের দেশগুলো মিলে একটা হচ্ছে সংস্থা গঠন করছে, যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ। ওরা হচ্ছে ডিসিশন নেয় যে আমাদের এই ইউরোপিয়ান ইউনিয়নের যে কয়টা দেশ আছে সবার মধ্যে একটা কমন মুদ্রা থাকুক, যে আমরা এই দেশের মধ্যে যে যেখানেই যাই না কেন, যে কোনো দেশে ওই মুদ্রা দিব, আমাদের একই কারেন্সি থাকবে, একই রেটে আমরা যে কোনো কিছু কিনতে পারবো। তো ইউরোপিয়ান ইউনিয়নের এই 20টা দেশ ইউরো মুদ্রা চালু করে। বাট ইউরোপিয়ান ইউনিয়নে কি 20টা দেশ আছে? না, ইউরোপিয়ান ইউনিয়নে আরও বেশি দেশ আছে। কিছু দেশ আছে যারা বলছে না আমরা আমাদের নিজস্ব মুদ্রা চালাবো, আমরা ইউরো নিব না, ঠিক আছে? এরকমও কিছু দেশ আছে। তো এই দেশগুলো কোনগুলো? এই যে দেখো, হয়ে গেল। আচ্ছা, আমি ওটা অ্যাড করি নাই হয়তো। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত বাট ইউরো চালু করে না এরকম কিছু দেশ আছে, ওই দেশটা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমি হচ্ছে এখানে অ্যাড করতে ভুলে গেছি। তো এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ, সবচেয়ে বেশি রিজার্ভ মুদ্রা কোনটা, সেটা হচ্ছে ইউএস ডলার। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ইউরো। এবং একটু আগে তোমাদেরকে বলছি যে এশিয়ার অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, জাপানি ইয়েন। ইউরো সম্পর্কে একটা তথ্য হচ্ছে, ইউরো চালু হয় 1999 সালে। প্রথমে হচ্ছে ডিজিটাল মুদ্রা হিসেবে চালু হয়েছিল, অ্যান্ড 2002 সালে নোট আর কয়েন দুটাই বাজারে আসে। ওকে, তাহলে আমরা নেক্সট আগাই। এবার আসা হচ্ছে বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্র বন্দর, এগুলো যা আছে বন্দর সম্পর্কে। পৃথিবীতে স্থলবেষ্টিত দেশ মানে হচ্ছে যে দেশের সাথে সমুদ্রের কোনো সংযোগ নাই, মানে আশেপাশে সবগুলাই দেশ সব স্থলবেষ্টিত, এরকম দেশের সংখ্যা হচ্ছে 45টা। তার ভিতর ইউরোপে আছে হচ্ছে সবচেয়ে বেশি 16টা। যারা স্থলবেষ্টিত তাদের কি সমুদ্র বন্দর আছে? না, তাদের তো সমুদ্রের সাথে কোনো কানেকশনই নেই, সমুদ্র বন্দর কীভাবে থাকবে? বাংলাদেশের আছে, হ্যাঁ বাংলাদেশের আছে বঙ্গোপসাগর, এবং এই যে বাংলাদেশে কিন্তু সমুদ্র বন্দরও আছে। তো এরকম সমুদ্র বন্দর নাই ইউরোপে কয়টা দেশে? 16টা দেশের। এশিয়ার মধ্যে সমুদ্র বন্দর নাই কার কার? দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, মানে আমরা যে কমন নামগুলো আসছে যেগুলো আমরা শুনে আসছি, নেপাল, ভুটান, আফগানিস্তান, হ্যাঁ, এগুলার কিন্তু কোনো নিজস্ব সমুদ্র বন্দর নাই। ওকে, পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোনটা? সবচেয়ে বড় বিমানবন্দর হচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা তোমার ঢাকার থেকেও বড়। ঢাকার মধ্যে একটা পার্টি এয়ারপোর্ট, বাট এটা ঢাকা শহরের থেকে অনেক বড়, সেটা হচ্ছে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট কোনটা? দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্টটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, তাহলে আমরা বিমানবন্দর এবং সমুদ্র বন্দর সম্পর্কে কিছু তথ্য জানলাম। অনেক অনেক আলোচনা করা যায় এগুলো নিয়ে, বাট আমরা জাস্ট সিলেক্টিভ কিছু পড়তেছি।
এরপর আসো বিমানবন্দর যেহেতু পড়লাম, এখন বিমান সংস্থা পড়ি। বিমান সংস্থা থেকে কিন্তু মেডিকেলেই 2বার প্রশ্ন আসছে। যখন আন্তর্জাতিক ছিল তখন আসছে, একটা হচ্ছে তোমার লুফথানসা যেটা জার্মানির, আর একটা আসছে গারুদা সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার। তাহলে আমরা যেহেতু জানি যে টাইপ কমন পড়ে, হুবহু প্রশ্ন কমন আসলেও টাইপ কিন্তু কমন পড়ে। তো তোমার এবার দেখো আসার সম্ভাবনা হচ্ছে কাতার এয়ারওয়েজ, তারপরে হচ্ছে রয়্যাল ডাচ, বা বাংলাদেশের যে বিমানবন্দর আছে, বিমান সংস্থা আছে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। সো এখানে কিছু এয়ারলাইন্সের নাম দেওয়া আছে। দেখো এমিরেটস নামের মধ্যে আছে ইউনাইটেড, আমরা কি বলি সংযুক্ত আরব আমিরাত পড়ছি না, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। ওই এমিরেটস থেকে কিন্তু আসছে তোমার হচ্ছে, মানে আমিরাত থেকে কিন্তু এমিরেটস আসছে। এমিরেটস হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য লাক্সারিয়াস যে এয়ার মানে বিমান সংস্থা আছে তার ভিতরে একটা, এবং এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থার নাম। কাতার এয়ারওয়েজ কাতারের, লুফথানসা এটা হচ্ছে জার্মানির, গারুদা ইন্দোনেশিয়ার, নিপ্পন জাপানের, আগের নাম ছিল হচ্ছে নিপ্পন, তো নিপ্পন এয়ারলাইন্স হচ্ছে জাপানের, ট্রান্স ওয়ার্ল্ড এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরে রয়্যাল ডাচ, ডাচ মানে নেদারল্যান্ডস, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটার প্রতীক হচ্ছে বলাকা, বলাকা হচ্ছে বাংলাদেশ বিমানের প্রতীক, এবং এটা হচ্ছে বাংলাদেশের বিমান সংস্থা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পিছনে দেখবা হচ্ছে যদি এইটারই যে কটা বিমান আছে তাদের পিছনে একটা সাইন দেওয়া আছে, যেটা হচ্ছে তোমার বলাকার সাইন। বলাকা বলতে হচ্ছে তোমার ওই যে বক পাখি আছে না, ওইরকম দেখতে একটা পাখির মতো একটা সাইন। ওকে, এবার আসলে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। সবচেয়ে ইম্পর্টেন্ট কেন বলতেছে, কারণ আন্তর্জাতিক যখন ছিল মেডিকেলে তখন সবচেয়ে বেশি প্রশ্ন আসতো এই টপিকটা থেকে। সবচেয়ে বেশি বলতে সবচেয়ে বেশি একটা বছরে দেখা গেছে 4 থেকে 5টা প্রশ্নই আসছে 10টার মধ্যে এই টপিক থেকে। তাহলে এই টপিক থেকে আমরা কী কী পড়বো? এই টপিক থেকে পড়বো হচ্ছে কোন সংস্থার ফুল ফর্মটা কী, সংস্থার সদর দপ্তর কোথায়, আর বাংলাদেশ কবে হয় এটা পড়তে গেলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। বাট তারপরে তোমাদের জন্য দিয়ে রাখছি, যারা সময় পাবা পড়বা, না হলে এটা স্কিপ করতে পারো। বাট প্রশ্ন আসলে কিন্তু আমার দোষ নাই ভাইয়া যে আপনি পড়তে না করছিলেন, না আমি পড়তে না করি না, তোমাদেরকে পড়তে বললাম সদস্যপদ কবে লাভ করে এটা তোমরা পড়বা। বাট ইম্পর্টেন্ট হচ্ছে সদর দপ্তর কোথায়, ফুল ফর্ম কী। দেখো সবার আগে আছে তোমার ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনসের ইতিহাস তোমরা কিন্তু পড়ে আসছো, তাই কি না? আমি যদি সংক্ষিপ্ত করে ইতিহাস বলি যে ইউনাইটেড নেশনস কেন গঠিত হয়েছিল। আমরা জানি পৃথিবীতে 2টা বিশ্বযুদ্ধ হয়েছে, একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 1918 পর্যন্ত। দ্বিতীয়টা হয়েছে কবে? দ্বিতীয়টা হয়েছে 1944-এর দিকে, তাই না, 1944 থেকে 1948 পর্যন্ত। অ্যান্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই কিন্তু আসলে তোমার এই ইউনাইটেড নেশনস ফর্ম হয়েছে। বাট ইউনাইটেড নেশনস ফর্ম হওয়ার জন্য যে চুক্তি বা যে তোমার প্রস্তাব দাবি, এই জিনিসটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ যে শেষ হয়েছে 1918 সালে, অ্যান্ড তারপরের বছর 1919 সালে কিন্তু একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তোমার হচ্ছে কি বলা হয়, উড্রো উইলসন নামে একজন হচ্ছে প্রেসিডেন্ট ছিল আমেরিকান, তিনি কিন্তু একটা হচ্ছে চুক্তি স্বাক্ষর করেন যেটার নাম হচ্ছে তোমার ভার্সাই চুক্তি। ভার্সাই চুক্তি হচ্ছে তোমার 1919 সালে। ওকে, দ্বিতীয় ভার্সাই চুক্তি। এবং 1919 সালে এই চুক্তি স্বাক্ষর হওয়ার পরে তোমার কিন্তু এই যে জাতিসংঘ গঠনের একটা প্রস্তাবনা কিন্তু এখানে দেওয়া হয়। ঠিক আছে, জাতিসংঘ গঠনের একটা প্রস্তাবনা দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত হয়, কিন্তু নামটা একটু অন্যটা ছিল। নামটা ছিল হচ্ছে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। ঠিক আছে, জাতিপুঞ্জ নামে এই জিনিসটা চালু হয়। অ্যান্ড দেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরোপুরিভাবে যে সবাই বুঝে গেল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত বেশি ভয়াবহতা ছিল, অ্যাটম বোমা মারা হলো জাপানের উপরে, তারপরে হচ্ছে সারা বিশ্বে এত এত পরিমাণ হত্যাযজ্ঞ চালালো তোমার হচ্ছে নাৎসি বাহিনী, যেটা হচ্ছে হিটলারের অধীনে, মানে হিটলারের অধীনে যে বাহিনীটা, এটা হচ্ছে নাৎসি বাহিনী। তো তারা হচ্ছে ধরে ধরে ইহুদি মারা শুরু করলো। এত বেশি যে হত্যাকাণ্ড হলো, এটার পরে কিন্তু সবাই চাইলো পৃথিবীতে শান্তি বিরাজ করুক, সবাই মিলে একটা সংগঠনের অংশ হয়। সেই সংগঠনের নাম দেওয়া হয় কিন্তু জাতিসংঘ, এবং এই জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র, কারণ ইউএসএ হচ্ছে এটার মাস্টার মাইন্ড। ওকে, তাহলে ইউএসএতে কী কী আছে দেখো। প্রথমে আমি 4টা জিনিস লেখা রাখছি, 4টে হচ্ছে ইউএসএতে। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ, এটার সদর দপ্তরও কিন্তু যুক্তরাষ্ট্র। ইউনিসেফ, এটারও সদর দপ্তর যুক্তরাষ্ট্র। আইএমএফ, এটারও সদর দপ্তর যুক্তরাষ্ট্র। এবং ওয়ার্ল্ড ব্যাংক, WB, এটারও কিন্তু যুক্তরাষ্ট্র। তো তোমাদের জন্য সদর দপ্তরগুলো আমি মানে একসাথে করে দেওয়ার চেষ্টা করছি যে হ্যাঁ এই 4টা হচ্ছে এখানে। ওকে, আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। দেখো এখানে দেখো বিভিন্ন জাতির মধ্যে
সংহতি বা শান্তি বজায় রাখার জন্য যে এই সংস্থা ইউনাইটেড নেশনস ইউনিসেফ। তারপরে দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, পৃথিবীকে অর্থ সাহায্য দেওয়ার জন্য বা পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেম আছে, মনিটারি সিস্টেম, এই জিনিসটা কন্ট্রোল করার সব কিছুই কিন্তু তোমার যুক্তরাষ্ট্রের হাতে। ওকে, তারপরে দেখো ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে আর কী কী আছে? ফ্রান্সে আরেকটা হচ্ছে তোমার ইন্টারপোলও কিন্তু ফ্রান্সের লিওনে। ইন্টারপোলটা কি? ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, যেটা এখানে দেখো ফুল ফর্ম আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অ্যান্ড পুলিশ অর্গানাইজেশন, যেটা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের যদি কোনো মামলা হয়, একজন আসামি যে কোনো দেশেই থাকুক না কেন, ইন্টারপোল তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে। ঠিক আছে, এবং অবশ্যই এই মামলাটা ইন্টারন্যাশনাল হতে হবে, দেন ইন্টারপোল কাজ করবে। তারপরে দেখো যুক্তরাজ্য বা ইংল্যান্ডের যে রাজধানী লন্ডন, ওখানে কী কী আছে দেখো? কমনওয়েলথ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে। তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, এটা সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। দেখো সুইজারল্যান্ডে আর কী কী আছে এর ভিতরে দেখো? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, UNHCR, যে জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে দেখো নামের মধ্যে আছে রিফিউজি। ঠিক আছে, রিফিউজি হচ্ছে যারা হচ্ছে অভিবাসী, মানে এক দেশ থেকে আরেক দেশে তোমার হচ্ছে আশ্রয় প্রার্থী, তাই না? এই রিফিউজিদের নিয়ে কাজ করে। এবং বাংলাদেশে আমরা জানি মিয়ানমারের অনেক রিফিউজি আছে যাদেরকে আমরা রোহিঙ্গা বলি। তো রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশে অবস্থান করতেছে, অ্যান্ড এটার যে দেখাশোনা বা আদার্স কাজ, এটাতে কিন্তু বাংলাদেশকে হেল্প করতেছে UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রেফিউজিস। এখানে মনে হয় একটা হবে। ওকে, তারপর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাও কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডেই। ওকে, এরপর আসো ফুড অ্যান্ড এগ্রিকালচার, খাবার দাবারের যা আছে সব কিন্তু ইতালি নিয়ন্ত্রণ করতেছে। দেখো এই ফুড অ্যান্ড এগ্রিকালচার, এটাও ইতালিতে, রোমে। আবার দেখো ইফাদ যেটা আছে, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, বিভিন্ন দেশে যে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের জন্য ফান্ড বা যে কোনো কিছু সহায়তা লাগে, সেটাও কিন্তু ইতালি থেকে আসে, মানে খাবার কন্ট্রোল করতেছে ইতালি। ওকে, এরপরে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, এটা হচ্ছে অস্ট্রিয়াতে আরেকটা আছে, এটা হচ্ছে UNODC, ড্রাগস অ্যান্ড ক্রাইম। দেখছো অ্যাটম, মানে এখানে তারা পরমাণু নিয়েও কাজ করতেছে, ড্রাগস অ্যান্ড ক্রাইম এগুলো নিয়েও কাজ করতেছে। এটা হচ্ছে অস্ট্রিয়া, ভিয়েনা। তারপরে কানাডাতে মন্ট্রিলে আছে ICAO, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন হচ্ছে তোমার বেসামরিক যে বিমান চলাচল আছে, এই জিনিসটা। তো বাংলাটাও একটু ইম্পর্টেন্ট, তোমাকে বাংলাতে প্রশ্ন করতে পারে যে আন্তর্জাতিক বেসামরিক বিমান মানে সংস্থা, এটার সদর দপ্তর কোথায়? এটা কিন্তু কানাডার মন্ট্রিলে। ন্যাম, যেটাকে বলা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন বা জোট নিরপেক্ষ মুভমেন্ট, নন অ্যালাইন মুভমেন্ট, এই ন্যাম, এটার হচ্ছে সদর দপ্তরটা আমি পাইনি কোথাও, তোমরা যদি পাও তাহলে তোমরা একটু জানাবা। তো এই জিনিসটা মানে বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1973 সালে। এরপরে ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর এশিয়ার মধ্যেই, কোথায়? ফিলিপাইনের ম্যানিলাতে। তারপরে OIC, বাংলাদেশ প্রথম যে হচ্ছে তোমার ইসলামিক যে অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে, সেটা হচ্ছে OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটা হচ্ছে সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। তারপর হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট, এবার প্রশ্ন আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে সাউথ এশিয়ার কান্ট্রিগুলো, যেটা হচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন সদস্য, এবং বাংলাদেশেরই একজনের উদ্যোগে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়। তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন জিয়াউর রহমান, সাবেক প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি উদ্যোগ নেন যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো আছে, তাদের মধ্যে রিজিয়ন ওয়াইজ কিছু বিষয়ের কোঅপারেশন লাগবে, মানে সবাইকে হেল্প করব, এই উদ্দেশ্যে কিন্তু সার্ক গঠন করা হয় 1985 সালে। ঠিক আছে, এটা সদর দপ্তর কিন্তু নেপালের কাঠমান্ডুতে। তারপরে আসলে ডেভেলপিং 8, বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, সেই জন্য হচ্ছে বাংলাদেশ D8 এর সদস্য, যেটার সদর দপ্তর হচ্ছে তুরস্কের ইস্তানবুলে। তারপরে আসলে আমরা কিছু সংস্থা আছে যেগুলো সদর দপ্তর আমাদের ঢাকাতে। এরকম কী কী আছে? এরকম হচ্ছে বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, এটা অনেক বড় বড় নাম, বাট এটা সদর দপ্তর হচ্ছে ঢাকা, বাংলাদেশ। জাস্ট মনে রাখো, বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে। আর কার সদর দপ্তর বাংলাদেশে আছে? এই যে দেখো, সিডাপ, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, এটারও সদর দপ্তর ঢাকাতে। ICDDRB,
যেখান থেকে আমরা হচ্ছে এই যে করোনাকালীন সময়ে যত ধরনের প্রেস ব্রিফিং দেখছি সব কিন্তু এখান থেকে, তাই না? আইসিডিডিআরবি। এবং তোমরা এটাও জানো যে হচ্ছে বাংলাদেশে যে খাবার স্যালাইন আবিষ্কারের পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, শেষে বি দিয়ে বাংলাদেশ। এটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, বাট এটা সদর দপ্তর কিন্তু ঢাকা, বাংলাদেশে। তারপরে IMLI, এটা সম্পর্কে তোমাদের হচ্ছে আমি ঢাকা সেগুনবাগিচায় এটার সদর দপ্তর অবস্থিত। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, এটা কিন্তু আমি ভাষা আন্দোলনের ক্লাসে তোমাদেরকে বলছি। নেক্সট, এখানে মনে হয় একটু ভুল আছে, এটা 15 মার্চ 2001 আই গেস। হ্যাঁ, এখানে যেগুলো কারেকশন থাকে আমি তোমাদেরকে কারেকশন করে সেই নোটটা দিয়ে দিব। এরপরে আসো MDG আর SDG। MDG মানে হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, আর SDG মানে হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। মানে হচ্ছে মিলেনিয়াম মানে কি? মিলেনিয়াম হচ্ছে তোমার হচ্ছে শতবর্ষী, তাই না? সহস্রবর্ষী, সহস্রাব্দ ডেভেলপমেন্ট গোলস, মানে আমাদের সহস্র বছর ধরে, মানে 2000 মানে 1000 বছরের মধ্যে যেসব আমাদের লক্ষ্য, যে আমরা কী কী অর্জন করব বা কী কী অর্জন করতে পারছি, এই জিনিসগুলো লক্ষ্যগুলো একটা চার্ট করা হয়, এবং কোন কোন দেশ এগুলোতে ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। এই জাতিসংঘ কর্তৃক কিন্তু এই জিনিসগুলো কার্যকর হয়। জাতিসংঘ কী করে? একটা করে তোমার প্রস্তাবনা নিয়ে আসে যে হচ্ছে আমাদের নেক্সট 15 ইয়ার্সের গোল হচ্ছে এগুলো, আমরা হচ্ছে পৃথিবীকে সাস্টেইনেবল বানাবো, ঠিক আছে? নেক্সট 15 ইয়ার্সে আমরা এগুলো করব, এবং যারা যারা এগুলোতে ভালো পারফরমেন্স করবে তাদেরকে আমরা মানে পুরস্কৃত করব, এরকম একটা সিস্টেম আছে। তো এগুলো হচ্ছে তোমার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসটা মিলেনিয়াম অনুসারে 2000 সাল শুরু হওয়াতে এই জিনিসটা চালু করা হয়, এবং এটার মেয়াদকাল ধরা হয় জাস্ট 15 বছর। তো 2001 থেকে 2015 পর্যন্ত। 2001-এর 1 জানুয়ারি থেকে, কারণ ওই বছরে হচ্ছে 2000 বছর, মানে সালটা হচ্ছে 2000, কারণ একটা সহস্রাব্দ মানে 1000 বছর পার। সো 2000 সাল থেকে 2001 থেকে 2015 15 বছর মেয়াদি একটা কিছু গোলস দেওয়া হয়। এই গোলসগুলো কয়টা? 8টা লক্ষ্য ছিল। এই লক্ষ্যগুলো যেন পৃথিবীর সব দেশ ট্রাই করে, যে জাতিসংঘের সদস্যগুলো যে দেশগুলো আছে সবাই যেন ট্রাই করে যে এই লক্ষ্যগুলো অর্জনের। এটার জন্য টাইম দেওয়া হয়েছিল 15 বছর। অ্যান্ড বাংলাদেশ কী করে? এই MDG 2010 সালে পুরস্কার পায়। 4 নাম্বার যে লক্ষ্যটা আছে এই লক্ষ্যটা অর্জন করছিল। 4 নাম্বার লক্ষ্য ছিল শিশু মৃত্যু আমরা কমাবো। এটা জাতিসংঘ থেকে ফিক্স করে দেওয়া একটা লক্ষ্য, এবং 4 নাম্বার লক্ষ্য এই 8টার মধ্যে, এটা বাংলাদেশ 2010 সালে অর্জন করছে। অ্যান্ড এই কারণে বাংলাদেশ MDG 2010 এর পুরস্কার পায়। এরপরে আসো 2015-তে তো এটা শেষ হয়ে গেলো, তখন আরেকটা গোলস নেওয়া হয়, যেটা হচ্ছে SDG বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এই জিনিসটা চালু হয় 2016-তে। 2016-র 1 জানুয়ারি থেকে SDG চালু হয়, এবং এটার লক্ষ্য হচ্ছে 17টা। এটার মেয়াদ কত বছর থাকবে? এটাও 15 বছর, 2016 থেকে 2030 পর্যন্ত। এই 17টা লক্ষ্যমাত্রার মধ্যে 17টাই ইম্পর্টেন্ট, বাট আমি তোমাদের এখানে প্রথম 5টা দিয়ে রাখছি। প্রথম 5টার মধ্যে মাঝে মাঝে প্রশ্ন আসে যে SDGর 5ম গোল, 5 নম্বর লক্ষ্য কোনটা, SDGর 1 নম্বর লক্ষ্য কোনটা, এই জিনিসগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায়। তো SDGর প্রথম লক্ষ্যটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, 2 ক্ষুধামুক্ত বা ক্ষুধামুক্ত দেশ গড়বে, 3 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য, কারণ কি তোমরা মেডিকেল পরীক্ষা দিবা, তাই 3 নম্বরটা একটু ইম্পর্টেন্ট। তারপরে মানসম্মত শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা, এটা নিয়ে কিন্তু বাংলাদেশ অনেক বেশি জোর দিছিল, বাট জোর দিতে যে গত বছর একটা মানে অদ্ভুত একটা কারিকুলামে চলে গেছিলাম আমরা আবার নতুন কারিকুলামে ব্যাক করতেছি সামনের বছর থেকে। মানে পুরাতন কারিকুলাম, আমাদের আগের যে কারিকুলামটা ছিল আমাদের কাছে মনে হয় ওটাই হচ্ছে গুণগত শিক্ষা, ঠিক আছে, বা মানসম্মত শিক্ষা। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে লিঙ্গ সমতা। ওকে, এগুলো হচ্ছে SDGর গোল। এরপর আসা হচ্ছে বৈশ্বিক কিছু সূচক আছে, এগুলো থেকে আমরা মেডিকেলে প্রশ্ন আসতে দেখছি, 2বার হয়তো প্রশ্ন আসছিল এরকম, যে হচ্ছে কী যেন কার্বন নিঃসরণে কীরকম একটা ছিল, তো এই জিনিসটা তো আর আসবে না, আমাদের অন্য একটা প্রশ্ন আসবে। সো বৈশ্বিক সূচকগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে রাখছি। এখানে শীর্ষ দেশ একটা, বাংলাদেশ কততম অবস্থানে আছে, আমি এখানে সিরিয়াল করছি বাংলাদেশের অবস্থান অনুযায়ী, ঠিক আছে, ইম্পর্টেন্স হিসেবে না, সবগুলোই পড়বা। বাংলাদেশ কোনটাতে সবচেয়ে বেশি এগিয়ে আছে? সামরিক শক্তি সূচকে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি আগে আছে, যত সূচকই আছে তার মধ্যে। সামরিক শক্তি মানে হচ্ছে তাদের যে আর্মির যে পাওয়ারটা আছে সবচেয়ে বেশি কোন দেশের? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের যে কমান্ডো আর্মি, তাদের পাওয়ার অনেক অনেক বেশি, তারা হচ্ছে বিশ্বের 1 নম্বর দেশ। অ্যান্ড বাংলাদেশ এই দিক থেকে 37তম। বৈশ্বিক ক্ষুধা সূচকে 1 নম্বর হচ্ছে বেলারুশ। এটা কিন্তু একটা খারাপ, মানে বিশ্বে হচ্ছে
খাবারের চাহিদা আর কি, এটা বোঝায়। 1 নম্বরে হচ্ছে বেলারুশ, বাংলাদেশ অবস্থান 87তম। অ্যান্ড শান্তিসূচক, বৈশ্বিক শান্তিসূচক, এটা কিন্তু একটা প্রতিষ্ঠান থেকে বের করে, এটা হচ্ছে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, এমন একটা প্রতিষ্ঠান আছে। এরা হচ্ছে একটা মানে প্রতি বছরই শান্তিসূচক প্রকাশ করে যে কোন দেশটা সবচেয়ে বেশি শান্তিতে আছে। তো বর্তমানে সবচেয়ে বেশি শান্তিতে আছে হচ্ছে আইসল্যান্ড, বাংলাদেশের অবস্থান 93তম। এই গভর্নমেন্ট সূচকে 1 নম্বরে ডেনমার্ক, বাংলাদেশ 100তম। বিশ্ব পাসপোর্ট সূচক মানে হচ্ছে পাসপোর্টের শক্তিমত্তা, মানে এই পাসপোর্ট দিয়ে তুমি হচ্ছে কয়টা দেশে অ্যাক্সেস পাবা বা কী কী ধরনের সুবিধা পাবা। পাসপোর্টে তো অনেক ধরনের সুবিধা থাকে, যারা বিদেশ ভ্রমণ করে তারা এটা সবচেয়ে বেশি ভালো জানে। তো পাসপোর্ট সূচকে 1 নম্বরে হচ্ছে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান 102তম, মানে আমাদের পাসপোর্ট অনেক দুর্বল আর কি। মানব উন্নয়ন সূচকে 1 নম্বরে সুইজারল্যান্ড। টেকসই উন্নয়ন, এটাতে শীর্ষে হচ্ছে ফিনল্যান্ড। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে হচ্ছে সিঙ্গাপুর, দেখো সিঙ্গাপুর 2বার আসছে। মুক্ত গণমাধ্যম সূচকে 1 নম্বরে হচ্ছে নরওয়ে। বাংলাদেশের অবস্থান একদম পিছনে, দেখো অনেক পিছনে, সবচেয়ে বেশি লাস্ট অবস্থানে এটা। বাংলাদেশে মুক্ত গণমাধ্যম মানে চর্চার কিন্তু সুযোগ ছিল না, বাট রিসেন্ট আমরা মনে করতে পারছি যে হ্যাঁ আমরা পাইছি, বাট কতটুকু পাইছি আমরা এখনও শিওর না। যে কেউ, আমি যদি এখন নতুন একটা তথ্য দেই বা এমন একটা তথ্য তোমাদেরকে দিলাম যে হচ্ছে আমি আমার মনের ভাব প্রকাশ করলাম, হ্যাঁ আমি গণমাধ্যম মুক্ত, আমি হচ্ছে দেশে একটা ঘটনা ঘটছে, এই জিনিসটা আমার কাছে বাজে লাগছে, আমি ছবি তুলে প্রচার করলাম গণমাধ্যমে, কিন্তু এই জিনিসটা স্বাধীনতা কিন্তু মানে আমাদের নাই, তাই কি না? মানে একদম ছিলই না বলতে শেখ হাসিনার আমলে, বাট এখন কতটুকু পাইছি আমরা জানি না। ইনশাল্লাহ আগামী 2-1 বছরের মধ্যে জানতে পারবো আমাদের এই সূচকটা কীভাবে নেমে আসে, বা আমরা আশা করতেছি 165-তে থাকবো না, আমরা অবশ্যই আগায় আসবো, 100-র কাছাকাছি আসবো, বাট 100-র মধ্যে ঢুকতে পারবো কি না এটা এখন আমরা শিওর না। ওকে, তাহলে সূচক সম্পর্কে আমরা পড়লাম। এবার আসা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম সূচক যেহেতু পড়লাম, এখন গণমাধ্যম সম্পর্কেও পড়ি। গণমাধ্যমের মধ্যে বিশ্বের বিখ্যাত কিছু সংবাদপত্র আছে, বিখ্যাত কিছু টিভি চ্যানেল আছে, কিছু অনলাইন পোর্টাল আছে, কিছু ম্যাগাজিন আছে। তাদের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্টগুলোর নাম দিচ্ছে এবং কোনটা কোন দেশভিত্তিক, এরকম প্রশ্ন দেখা গেছে যে বিবিসি কোন দেশভিত্তিক। বিবিসির ফুল ফর্ম কি? ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন না, এটা হচ্ছে যুক্তরাজ্যের। সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক, এটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের। আল জাজিরা কাতারের। তারপর হচ্ছে স্কাই নিউজ, এটা যুক্তরাজ্যের। তারপর হচ্ছে সংবাদপত্রের মধ্যে 1 নম্বরে দেখো নিউ ইয়র্ক টাইমস, যুক্তরাষ্ট্রের। দ্য গার্ডিয়ান, এটা যুক্তরাজ্যের। তারপরে দ্য টাইমস অফ ইন্ডিয়া, ভারতের। তারপরে অনলাইন যে পোর্টালগুলো আছে তাদের মধ্যে দেখো তোমার রয়টার্সটা হচ্ছে সবচেয়ে বেশি চলে, ঠিক আছে? রয়টার্সটা হচ্ছে সবচেয়ে বড় অনলাইন পোর্টাল। তারপর আছে ব্লুমবার্গ, তারপর হচ্ছে যে এপি, অ্যাসোসিয়েটেড প্রেস। ম্যাগাজিন আছে টাইমস ম্যাগাজিন, দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন, ফোর্বস ম্যাগাজিন। দেখো ফোর্বস, টাইমস দুইটাই কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের, বা ইকোনমিস্টটা কিন্তু যুক্তরাজ্যের, এটা একটু খেয়াল করবে, ইকোনমিস্ট হচ্ছে যুক্তরাজ্যের। অ্যান্ড একটা রিসেন্ট তথ্য দিই তোমাদেরকে, সেটা হচ্ছে ইকোনমিস্ট এই তোমার হচ্ছে গত সপ্তাহে একটা সূচক প্রকাশ করছে, যেটা হচ্ছে শান্তি না কি বলে হচ্ছে, মানে একটু নেগেটিভই বলা যায় আর কি, যে হচ্ছে দেশের মধ্যে যে সহিংসতা আর কি, মানে বিভিন্ন ধরনের অকর্ম কুকর্ম চলতেছে, এরকম যে অংশটা আছে, এটাতে কিন্তু বাংলাদেশ শীর্ষে আছে আর কি, ঠিক আছে? মানে বাংলাদেশ যে হচ্ছে স্বাধীনতা অর্জন করলো 24 সালে, এই কারণে কিন্তু বাংলাদেশ এখন শীর্ষ অবস্থানে আছে, দেশের মধ্যে সব কিছু কোনো কিছু ঠিক নাই আর কি। তো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু কালেক্ট করে দিয়ে দিব গ্রুপে। এরপরে আসো গণমাধ্যমের পরে সাম্প্রতিক কিছু সাম্প্রতিক আছে, যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা থেকে প্রশ্ন আসতে দেখি সেটা হচ্ছে কপ, বা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। কনফারেন্স অফ দ্য পার্টিস এই জিনিসটা হচ্ছে জলবায়ু সম্মেলন, ঠিক আছে? বিশ্বের, এটাকে আরেকটা বাংলা নামে বলা হয় জলবায়ু সম্মেলন। মানে সারা বিশ্বে কোথায় কীরকম হচ্ছে, কীরকম চেঞ্জ হচ্ছে, কারণ আমরা জানি রিসেন্ট ইয়ার্সগুলোতে জলবায়ুর হিউজ রকমের চেঞ্জ হচ্ছে। বাংলাদেশে দেখো এরকম অবস্থা ছিল না, হঠাৎ করে দেখো শীতের মধ্যে বৃষ্টি হয়, হ্যাঁ, তারপরে গরমের মধ্যে অনেক বেশি গরম, শীতের মধ্যে অনেক বেশি শীত, এরকম কিন্তু বাংলাদেশ ছিল না। বাংলাদেশ কিন্তু আমরা ছোটো থেকে পড়ে আসছি নাতিশীতোষ্ণ, বাট এখন কিন্তু এই টার্মটা প্রযোজ্য না, কারণ কি এই জলবায়ু চেঞ্জের জন্য। তো জলবায়ু পরিবর্তনের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে প্রতি বছরে কিন্তু একটা করে সম্মেলন হয়, যেটাকে বলা হয় কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস। এটার আয়োজন করে কিন্তু হচ্ছে ইউএনএফসিসিসি, ঠিক আছে? মানে এরা হচ্ছে বিভিন্ন ধরনের ওই যে তোমার ক্লাইমেট চেঞ্জ বিষয়ে যে হচ্ছে কনফারেন্স আয়োজন করে, ঠিক আছে? এই যে
এটার বর্তমানে যে 29তম যে কপ সম্মেলনটা, এটা 2024 সালে হয়েছে, মানে এই বছরে। এই জিনিসটা হয়েছে আজারবাইজানের রাজধানী বাকুতে। অ্যান্ড কপ 30 যেটা পরের বছর হবে, সেটা হবে হচ্ছে ব্রাজিলে। ওকে, তোমার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে কপ 29 বা জলবায়ু সম্মেলন 2024 এটা কোথায় অবস্থান, মানে কোথায় হয়েছে, বা লাস্ট কপ 29 কোন সালে হয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। দেন হচ্ছে মার্কিন নির্বাচন। তো আমরা মেডিকেলে এরকম একটা প্রশ্ন আসতে দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচন কবে হবে, এরকম একটা প্রশ্ন। সো এই বছরই নির্বাচনটা হয়ে গেছে। এটা হলো 5 নভেম্বর 2024 সালে কিন্তু নির্বাচনের ফলাফল আসছে, যেটাতে 60তম মার্কিন নির্বাচন, বাট প্রেসিডেন্ট হচ্ছে কিন্তু 47তম। নির্বাচন 60তম, বাট প্রেসিডেন্ট হচ্ছে 47তম। তো যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের নাম কি? 47তম প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হইলেন। এর আগে কিন্তু তিনি 45তম প্রেসিডেন্টও ছিল যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট এবং 47তম প্রেসিডেন্ট দুইজনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প, মানে একজনই দুইবার হয়েছে। মাঝখানে 46-এ একজন ঢুকছিলেন, তার নাম কি? সাবেক, তিনি হচ্ছেন জো বাইডেন। এবং আমরা জানি যে হচ্ছে আমেরিকায় দুইটা মেজর পার্টি আছে, একটা হচ্ছে রিপাবলিকান পার্টি, একটা ডেমোক্রেট পার্টি। তো রিপাবলিকানের প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং জো বাইডেন ছিলেন হচ্ছেন ডেমোক্রেটের। এবং জো বাইডেন এই বছরই হচ্ছে নমিনেশন দিয়েছিলেন কামালা হ্যারিস নামে একজনকে। তো কামালা হ্যারিস কিন্তু একজন নারী ছিলেন, বাট খুব সম্ভাবনা ছিল যারা আমাদেরকে তোমার যে নারীবাদী নিয়ে সারাদিন বক্তব্য দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু তাদের দেশে কিন্তু এখনও পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হয় নাই। খুব সম্ভাবনা ছিল কামালা হ্যারিসের হওয়ার, বাট ডোনাল্ড ট্রাম্প তাকে হারাই দিছে। অ্যান্ড আলটিমেটলি এখন পর্যন্ত ইউএসএ মানে আমেরিকার কোনো নারী প্রেসিডেন্ট হয় নাই। ওকে, এরপর আসো এই যে রিসেন্ট 8 ডিসেম্বর 2024, আমরা জানি আমরা যেরকমভাবে দেশ থেকে স্বৈরাচার সরাই দিছি, সেরকমই আরেকটা দেশও করছে, সেটা হচ্ছে সিরিয়া। সিরিয়ার স্বৈরশাসক ছিলেন হচ্ছে বাশার আল আসাদ। তাকে কিন্তু তার দেশের মানুষ দেশ থেকে বিতাড়িত করে দিছে। 24 বছর ধরে তিনি হচ্ছে সিরিয়া শাসন করতেছিল। সিরিয়া শাসন করতেছিল 24 বছর ধরে। শেখ হাসিনা কিন্তু জাস্ট 15 বছর ধরে বাংলাদেশ শাসন করতেছে, তাই কী অবস্থা করছে তোমরা সবাই জানো। বাট বাশার আল আসাদ আরও অনেক উচ্চ লেভেলে, সে আর যা যা করছে ওগুলো বলার মতো না। তাকে তাদের দেশের মানুষ মানে দেশ থেকে বিতাড়িত করে দিছে। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মানে বাংলাদেশে এখন বিশ্বে মানুষের জায়গা কে নিচ্ছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? সবচেয়ে ভয়ের জায়গা। মানুষের যে ক্রিয়েটিভিটি আছে তার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিয়েটিভিটি অনেক বেশি। তোমার যে কোনো তথ্য লাগলে, যে কোনো গল্প বলো, কবিতা বলো, সব কিছু কিন্তু তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করে ফেলতে পারো, তাই কি না? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য সবচেয়ে আলোচিত যে জিনিসটা, সেটা হচ্ছে চ্যাটজিপিটি। এটার প্রতিষ্ঠাতা সংস্থা হচ্ছে তোমার ওপেন এআই, এবং যিনি প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছেন স্যাম অল্টম্যান। ওকে, এটা একটা আইসিটি বিষয়ক প্রশ্ন প্লাস সাম্প্রতিকও। তো আশা করি হচ্ছে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আন্তর্জাতিক বিষয়াবলী 1 নাম্বারটা ক্লাস। দ্বিতীয় ক্লাস আমরা করব, ওখানে হচ্ছে তোমাদের বিভিন্ন সভ্যতা আছে, প্রাচীন যে ইতিহাস আছে ওগুলা, প্লাস বিশ্বের যে হচ্ছে বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত স্থান, তারপরে হচ্ছে আরও যে তোমার মানে মানে এইসবে আর কি। ঠিক আছে, যে টপিকগুলো আমরা এখানে পড়াই নাই, ওই টপিকগুলো কিন্তু আমরা ওখানে পড়াবো। মানে আমি তোমাদের কাছে গাইডলাইন দিয়েছিলাম যে টপিকগুলো পড়ানো হবে, ওই টপিকগুলোর প্রথম অংশটা তো আমরা আজকে পড়ে দিলাম। অ্যান্ড দ্বিতীয় অংশে আমরা আলোচনা করবো হচ্ছে বিভিন্ন প্রাচীন সংস্থা, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন স্থান, তাদের অবদান ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো এটা একটু জানাবা। অ্যান্ড আশা করি এই আমরা যে আন্তর্জাতিক বিষয়াবলী পড়তেছি, এই 2টা ক্লাস আমরা পড়বো, 2টা ক্লাস আন্তর্জাতিকের উপর আর একটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলীর উপরে। তো আশা করা যায় আমরা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবো। আর তোমরা হচ্ছে একটু অনেক বেশিভাবে পড়বা, মানে তোমাদের হাতে আর কিছু করার নেই, তোমাদের এখন পড়তে হবে। তো পড়ার জন্য তোমাদের এই জিনিসগুলো কিন্তু মাস্ট পড়বাই। অ্যান্ড তোমাদের যদি আরও কিছু জানার দরকার হয় দেন তোমরা হচ্ছে আমাকে নক দিতে পারো, আর তোমরা হচ্ছে যে কোনো বই থেকে যদি কনফিউশন থাকে ক্লিয়ার করে নিতে পারো, কারণ এখন অত সময়ও নাই। তুমি জাস্ট সুন্দর করে আমাকে জানাই দিবে যে ভাই হচ্ছে এই জিনিসটা পড়তে প্রবলেম হচ্ছে, দেন আমি তোমাদেরকে সুন্দর করে ডিটেলসে এটা লিখে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।